what is the topic? Agreement. No. Praise. আমরা আজকে একটা বিগ টপিক নিয়েছি, তো এটা শেষ করবো। ওকে, জি স্যার। সো এটা শেষ করতে হলে অন্য কোনো টপিকে হাত দেওয়া যাবে না। ওকে, চলো। First of all, I would like to tell you something about praise. প্রেস সম্পর্কে আগে হচ্ছে আমরা ডিটেলস একটু অ্যানালাইসিস করি। আর প্রেস সম্পর্কে আমাদের মোটামুটি ভাষা ধারণা আছে। আমরা আজকে টোটাল ধারণাটা নিব একদম এ টু জেড। ফার্স্ট অফ অল আমরা জানি হচ্ছে প্রেস হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস। বলো কি? গ্রুপ অফ ওয়ার্ডস। গ্রুপ। স্যার, প্রেস বানানটা কি ভুল হইছে? থ্যাংক ইউ। হ্যাঁ, আর এ হবে। ইয়েস, ওকে। সো প্রেস মানে আমি কি বললাম? গ্রুপ অফ ওয়ার্ড। গ্রুপ অফ ওয়ার্ডস। ওয়ার্ডস। গ্রুপ of words আর আমরা এখানে লিখবো it does not contain, কেমন? it doesn't contain a subject and a finite verb. It doesn't contain a subject and a finite verb. তার মানে প্রেজ হচ্ছে এক গ্রুপ অফ ওয়ার্ডস, একগুচ্ছ শব্দ। আর প্রেজ ডাজ নট কন্টেইন এ সাবজেক্ট এন্ড এ ফাইনিট ভার্ব। আমরা ফাইনিট ভার্বটা এখানে চেনাটা খুব জরুরি। আমরা ফাইনিট ভার্ব অলরেডি সুন্দর করে আলোচনা করেছি। আমি 1 মিনিটে আবার আলোচনা করছি। যে ভার্ব থেকে টেন্স চেনা যায় সেটা হচ্ছে ফাইনিট ভার্ব, আবার যে ভার্বের সাবজেক্ট থাকে সেটা হচ্ছে ফাইনিট ভার্ব। সো প্রেজের মধ্যে সাবজেক্ট এবং ফাইনিট ভার্বের কোনো কম্বিনেশন থাকা যাবে না। বলো, কিসের কম্বিনেশন থাকবে না? সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব। রাইট। এখন কথা হচ্ছে যতগুলো প্রেজ আছে, আমি বলি, ধরো প্রোনাউন বাদে পার্সন স্পিচ তো 8 প্রকার, সবগুলোরই প্রেজ আছে, সবগুলোরই প্রেজ আছে। আবার ক্লজ আছে মাত্র 3টার, মানে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। কিন্তু প্রেজ আছে মোটামুটি সবগুলোর প্রেজ হয়। শুধুমাত্র প্রেজ হয় না হচ্ছে তোমার প্রোনাউন প্রেজ। এখন এগুলা কিন্তু সিঙ্গেল পার্সন স্পিচ হিসেবে কাজ করে, মানে নাউন প্রেস নাউনের কাজটাই করে, অ্যাডজেক্টিভ প্রেস অ্যাডজেক্টিভের কাজই করে। তার মানে সিঙ্গেল পার্সন স্পিচের কাজই করে, কিন্তু শব্দ একের বেশি শব্দ হয়ে কাজ করে, এই জন্য এটার নাম হচ্ছে প্রেস। কথা কি বুঝতে পেরেছি? আর প্রেস শব্দের বাংলা মিনিং হচ্ছে শব্দ গুচ্ছ। তো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়, আমরা জানি। গুচ্ছ মানে কি একটা ইউনিভার্সিটি পরীক্ষা হয় না, অনেকগুলো একসাথে হয়? অনেকগুলো। ইয়েস। তার মানে প্রেজ জিনিসটা কি? ধরো আমি প্রথমে লিখলাম যে হচ্ছে ফার্স্ট অফ অল ধরো আমি লিখলাম হচ্ছে ফ্লাওয়ার। এটা কি বলতো? একটা ওয়ার্ড। থ্যাংক ইউ। এটা কোন ধরনের পার্সন স্পিচ? নাউন। নাউন। থ্যাংক ইউ। জাস্ট আমি যখন এইটার আগে একটা কোনো কিছু নিয়ে আসবো, যে কোনো কিছু নিয়ে আসতে পারি, ধরো যদি বলি আ ফ্লাওয়ার, এখন এখন কি একটা শব্দ আছে না একের বেশি হয়ে গেছে? একের অধিক। থ্যাংক ইউ। তার মানে এটাই হচ্ছে তোমার মানে প্রেজ। তার মানে তবে প্রেজ কিন্তু তোমার কম্বিনেশন হতে হবে, মানে উল্টো পাল্টা হলে হবে না। যেমন আমি এ ফ্লাওয়ার লিখলাম, কিন্তু আমি যদি মনে করো লিখি যে ফ্লাওয়ার এ, হবে? না। এটা কোনো মিনিং দিচ্ছে না। তার মানে একটা কম্বিনেশন হবে, সুন্দর একটা কম্বিনেশন হবে, এবং সেটা একটা মিনিং দিবে, তাহলেই সেটা প্রেজ হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এবার স্টার দিয়ে লিখে ফেলি। প্রেজ প্রধানত 7 প্রকার। লেখো, প্রেজ প্রধানত 7 প্রকার, তবে মোট 10 প্রকার। লিখবা, প্রেজ প্রধানত 7 প্রকার, তবে মোট 10 প্রকার।
রিস্টার্ট মেরে নাও। স্যার তারপর প্রেস প্রধানত কয় প্রকার বলো? 7 প্রকার। আর মোট কয় প্রকার? 10 প্রকার। কোন প্রকারের প্রেস হয় না? প্রোনাউন। থ্যাংক ইউ। সো সিরিয়ালি আমাদের প্রথমে কোন প্রেসটা আসবে বলো তো? নাউন। ফ্রেজ। হ্যাঁ, থ্যাংক ইউ, লিখে ফেলো নাম্বার 1, নাউন প্রেস। নাউন প্রেস। আবার বল লেখছেন। এটা আজকে এরকম হচ্ছে কেন? ওকে, নাউন প্রেস। পাশে লিখে, পাশে জাস্ট একটা ফর্মালিটিস লিখে রাখো। আমরা সব প্রেসে এটা আমি বলার আগে তোমরা লিখে ফেলবা। লিখো নাউন প্রেস নাউনের কাজ করে। নাউন প্রেস নাউনের কাজ করে। পরে হ্যাঁ, এখন প্রেস আমরা মূলত শিখতেছি কিসের জন্য বলতো? রিটেনের জন্য। নো, বেসিক স্ট্রং করার জন্য। আর সরাসরি প্রশ্ন আসে, আর প্রশ্নগুলো আসে হচ্ছে শুধু আইডেন্টিফিকেশন থেকে। বলো কি থেকে আসে? কোন আইডেন্টিফিকেশন। একটা সেন্টেন্স দিয়ে ওর নিচে হচ্ছে আন্ডারলাইন করে বলে এটা কি প্রেস। বুঝতে পেরেছি? জি স্যার। আর ইংরেজির ধরতে পারো পার্টস স্পিচ শেখার পরে একজন স্টুডেন্টের প্রেস শেখা উচিত, তারপরে ক্লজ শেখা উচিত, তারপরে সামনে বাড়া উচিত। সো আমরা প্রেস হচ্ছে একটা বেসিক টপিক। উইদাউট প্রেস উই ক্যান নট বি কনফিডেন্ট ইন ইংলিশ। ওকে, সো হাউ টু আইডেন্টিফাই নাউন প্রেস আমরা কিভাবে চিনবো? আমরা নাম্বার 1, 1 নাম্বার, তোমরা যা বলবো লিখবা, আমি জাস্ট এক্সাম্পল দিব। নাম্বার 1 লিখবা হচ্ছে কিভাবে চিনতে হয়, তাই না? নাম্বার 1 লিখবা হচ্ছে নাউন প্রেসকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। নাউন প্রেসকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। তারপর নাম্বার 2 নাম্বার লিখো বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যদি কোনো প্রেস থাকে সেটি অবশ্যই নাউন প্রেস। বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যদি কোনো প্রেস থাকে তাহলে সেটি অবশ্যই নাউন প্রেস। বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যদি কোনো প্রেস থাকে তাহলে সেটা অবশ্যই কি প্রেস হবে? নাউন ফ্রেজ। কারণ আমরা তো আগেই আলোচনা করেছি যে তোমার হচ্ছে মানে নাউন ছাড়া অন্য কেউ বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হতে পারে না, তাই না? জি স্যার। এই পজিশনে যদি কোনো প্রেস থাকে তাহলে সব অবশ্যই সেটা নাউন প্রেস হবে, ডেফিনেটলি। নাম্বার 3, আমরা লিখবো হচ্ছে প্রেপোজিশনের পর অবশ্যই নাউন প্রেস ব্যবহৃত হয়। প্রেপোজিশনের পর অবশ্যই নাউন প্রেস ব্যবহৃত হয়। লিখেছি। প্রেপোজিশনের পর অবশ্যই কোন প্রেস ব্যবহৃত হয় বলো? নাউন ফ্রেজ। নাউন প্রেস। কয়টা হয়েছে? 3টা। লাইক আরেকটা লিখো নাম্বার 4। এটা একটু স্ট্রাকচার লিখতে হবে। লিখবা ইট ইজ প্লাস, বিষয়টা হচ্ছে টুডে আই ফিল আ লিটল বিট নার্ভাস, কারণ হচ্ছে আমার তোমার ফ্যান নষ্ট হয়ে গেছে, এই জন্য টাইপিং মেপিং কেমন জানি হচ্ছে একটু। মানে আমি একটু টেন্স ছিলাম যে এই 1.5-2 ঘন্টা ক্লাস কিভাবে নিব। মানে একটু আগে তার পড়ে গেছে তোমার, এই জন্য একটু ইয়ে হচ্ছে। ঠিক হয়ে যাবে একটু পরে, মানে একবার ঘেমে শুকাইলে ভিজে তারপরে ঠান্ডা হয়ে যাবে। ইট ইজ প্লাস হ্যাঁ, লিখো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অবলিক নাউন, নাউন। পরে স্যার এরপরে প্লাস নাউন ফ্রেজ। প্লাস লিখেছি, শেষ। ওকে ফাইন। তার মানে ইট ইজ এর পরে যদি অ্যাডজেক্টিভ অথবা নাউন থাকে, এরপরে যদি কোনো ফ্রেজ আসে সেটা অবশ্যই কি ফ্রেজ? নাউন ফ্রেজ। নাউন। এবার আমরা বেশ কিছু এক্সাম্পল দিই, চলো। আর ফার্স্ট এক্সাম্পল হচ্ছে ধরো আর
smiling face took my breath away. হুম, আর স্মাইলিং ফেস টুক মাই ব্রেথ অ্যাওয়ে, সো আমরা আন্ডারলাইন করবো হার স্মাইলিং ফেস, হার স্মাইলিং ফেস। ওকে ফাইন। সো এবার আসো, এই বাক্যের ভার্ব কোনটা দেখো তো। টুক টুক। তো ভার্বের আগে, ভার্বের আগে এই পুরোটা কি? সাবজেক্ট সাবজেক্ট। মানে নাউন ফ্রেজ। হ্যাঁ, কারণ সাবজেক্ট তো নাউন ফ্রেজ ছাড়া অন্য কেউ হতেই পারবে না, তাই না? হুম, আর কোন ওয়েপন এখানে আমরা কাজে লাগাতে পারি? ওই যে ইট দ্বারা রিপ্লেস করা যায়, এটাও তো কাজে লাগাতে পারি, তাই না? টুক মাই ব্রেথ অ্যাওয়ে। ইট টুক মাই ব্রেথ অ্যাওয়ে, ইহা আমার নিঃশ্বাস কেড়ে নিল। ঠিক আছে, এরপরে আরেকটা এক্সাম্পল দাও। আই heard her story. I heard her story. হার স্টোরি হচ্ছে নাউন ফ্রেজ, এখানে অবজেক্ট হিসেবে কাজ করতেছে। থ্যাংক ইউ। কারণ আমি কি শুনেছি, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায়, আর আমি কি শুধু স্টোরি শুনেছি না হার স্টোরি? হার স্টোরি। তাহলে এখানে শব্দ কি একটা আছে না একের বেশি আছে? বেশি, শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ, ফাইন। এরপরে এটাকে কি ইট দ্বারা রিপ্লেস করা যায় না? আই হিয়ার্ড ইট। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি ইহা শুনেছি। ওকে, একটু 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 স্ট্যান্ডার্ড এক্সাম্পল দিই। ধরো the man wants something to eat. এই বাক্যে আমি দুইটা আন্ডারলাইন করবো, একটা হচ্ছে the man আর একটা হচ্ছে something to eat. দা ম্যান হচ্ছে সাবজেক্ট আর এজন্য হচ্ছে স্যার নাউন ফ্রেজ, আর টু ইট হচ্ছে প্রিপজিশনের পরে বসছে এজন্য নাউন ফ্রেজ। গেছে মাথায়, ক্লাসের শুরুতেই মাথা নষ্ট হয়ে গেছে। টু ইট কুই প্রিপজিশনের পরে বসছে বলো? টু, এখানে তো টু ই প্রিপজিশন আর ইট পরে সিঙ্গেল একটা ওয়ার্ড। তোমাদেরকে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের ক্লাসটা আগে নিতে হবে, সব টপিক বাদ। আজকে প্রেসটা শেষ করি, নেক্সট ক্লাসটা হবে ওই যে পার্টস অফ স্পিচের ক্লাস, ডিটারমিনার এবং টোটাল পার্টস অফ স্পিচ, এবং ওই দিনই আমরা নিউজ পেপার পড়বো। সো তোমরা পার্টস অফ স্পিচে প্যাচ লাগাও। টু তো এখানে প্রিপজিশন, এটা তো ইনফিনিটিভ। ও, টু ইট, বুঝছি। এই ইটটা কি নাউন না ভার্ব? ভার্ব। তো ভার্বের আগে কি প্রিপজিশন বসে না নাউন প্রোনাউনের আগে বসে? নাউন প্রোনাউনের আগে বসে, ভুল হয়ে গেছে। ইনফিনিটিভ টু, এটা কি টু বলো? ইনফিনিটিভ। আর এটাও তো কথা না, আন্ডারলাইন তো করেছি সামথিং টু ইট পুরাটা, তো সামথিং এর আগে টু থাকলে এক কথা ছিল, তাই না? হ্যাঁ, তার মানে এইখানে এই সামথিং টু ইট এই পুরাটাই তো প্রেস, তাই না? জি স্যার। আর তুমি যদি প্রশ্ন করো লোকটা কি চায়, কিছু খেতে চায়, তাই না? হ্যাঁ, পুরোটাই তো অ্যান্সার আসতেছে, তাহলে তুমি পুরোটাকে ইট দ্বারা রিপ্লেস করতে পারবা। দা ম্যান ওয়ান্টস ইট, লোকটা ইহা চায়, কিহা চায়, কিছু খেতে চাই তো। হ্যাঁ, আবার কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছ? অবজেক্ট, তার মানে নাউন ফ্রেজ। ক্লিয়ার কনসেপ্ট? জি স্যার। আমার এক্সাম্পল গুলো তোমাদের কাছে কেমন লাগে? ইউনিক। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইন্সপায়ারিং মি। আসলে ইউনিক, আমি জানি বিষয়গুলো ইউনিক। আরো একটা ইউনিক এক্সাম্পল দাও, তবে এগুলো বাস্তবের সাথে মোটামুটি মিলে যায়। লেখা হচ্ছে আই লাইক সিঙ্গিং ইন দ্য বাথ। হ্যাঁ, কে প্রেস বলো? নাউন ফ্রেজ। I think most of you like this. ইয়েস স্যার। Actually, it's not liking, it's natural. Sometimes it happens when you are bathing, you are also singing. And those who bath while, those who sing
while bathing they are called bathroom singer, তাই না? এটা কিন্তু হচ্ছে তোমার বাথরুমে যদি তোমার ইয়ে না থাকে, ওই কি বলে গোসলের সময় সিটকিনি না থাকে, তাহলে বাথরুম সিঙ্গার হওয়াটা ভালো। হ্যাঁ, ওকে। তারপরে আসো, এরপরে আসো টু, আমরা বেশ কিছু সুন্দর সুন্দর এক্সাম্পল দিই। টু রাইট ওয়েল। To ride well. হ্যাঁ, তোমরা কি পরে জয়েন করেছো? requires practice. To write well requires practice. তো এবার আসো আমরা আন্ডারলাইন করবো to write well. সাবজেক্ট হিসেবে কাজ করছে। হ্যাঁ, এখন এখানে তুমি কি এটা দেখো, নট অনলি টু রাইট ওয়েল, এখানে তুমি শিখো টু স্পিক ওয়েল রিকোয়ার্স প্র্যাকটিস। তুমি যদি ইংলিশে ভালোভাবে কথা বলতে চাও, কি দরকার? প্র্যাকটিস দরকার না? ইয়েস স্যার। রিকোয়ার্স মানে হচ্ছে দরকার হওয়া বা প্রয়োজন হয়, এটা একটা ভার্ব। সো এটার আগে দেখো টু রাইট ওয়েল মানে ভালো বাইক চালাতে হলে, ভালো রাইড করতে হলে প্র্যাকটিস দরকার। আর এইখানে আমি তোমাদেরকে দুইটা প্রেস এক্সট্রা আছে, মানে পার্টস অফ স্পিচ কয় প্রকার বলো? 8 প্রকার। এই 8 প্রকারের প্রেস বলছো 7 প্রকার, আর এক্সট্রা কয়টা? 3টা, তিনটা। 10টা না? ওই 3টা থেকে, লিসেন টু মি, ওই 3টা থেকে আমরা এখানে 2টা শেষ করে ফেলবো এই নাউন ফ্রেজের ভিতরে। দেখো তো, এই টু রাইট ওয়েল রিকোয়ার্স প্র্যাকটিস, এইটাকে তো আমরা 100% শিওর নাউন ফ্রেজ, ইটস ওকে। কিন্তু টু প্লাস ভার্বের বেস ফর্মকে কি ইনফিনিটিভ বলা হয় না? হ্যাঁ। তাহলে এটা এটাকে কি infinitive আমরা phrase। ইনফিনিটিভ ফ্রেজও বলতে পারি না? হ্যাঁ। এখন কথা হচ্ছে, তোমার পরীক্ষায় কখনোই একসাথে নাউন ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ অপশনে থাকবে না। যদি থাকে আমাদের অ্যান্সার করতে হবে নাউন ফ্রেজ, কারণ ইনফিনিটিভের ভিতরে নাউন না নাউনের ভিতরে infinitive? নাউনের ভিতরে ইনফিনিটিভ। কারণ ইনফিনিটিভ বলতে তো কোনো পার্টস অফ স্পিচ নেই। তো যার নামে কোনো পার্টস অফ স্পিচ নেই সে গুরুত্ব পাবে, নাকি যার নামে পার্টস অফ স্পিচ আছে সে গুরুত্ব পাবে? যার নামে আছে। ফাইন, তাহলে বলো এই নাউন ফ্রেজের ভিতরেই কোন ফ্রেজ আছে বলো? ইনফিনিটিভ ফ্রেজ। কেন ইনফিনিটিভ ফ্রেজ বলবো? কোনো পেঁচানোর দরকার নেই, সহজ কথা, এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে, তাই না? হ্যাঁ। তাহলে আমি যদি বলি যে আরেকটা এক্সাম্পল দিই, I like to swim in the river. I like to swim in the river. So এই to swim in the river, এটা প্রথমত কি ফ্রেজ বলো তো? নাউন ফ্রেজ। কারণ I like it, হ্যাঁ, I like ইট it দিয়ে রিপ্লেস করা যায়। অবজেক্ট হয়। আবার নাউন ফ্রেজ বাদে এটাকে কি ফ্রেজ বলা যাচ্ছে? ইনফিনিটিভ ফ্রেজ। কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। ওকে, তার মানে আমরা এক্সট্রা একটা শেষ করে ফেললাম। এইবার আসো, ধরো অনেকে দেখবা হচ্ছে কক্সবাজার বা বিভিন্ন জায়গায় গিয়ে ওই যে বেলুন দিয়ে উড়া শুরু করে, কি জানি বলে এগুলাকে, প্যারাশুটিং নাকি স্কাইডাইভিং। কি বলে? প্যারাসেলিং। আচ্ছা, প্যারাসেলিং। আসলে এটা প্যারা মনে করো, দেখি যে হা করে থাকে, ভয় পায়। সুইমিং ইন দ্য রিভার ইজ থ্রিলিং, বলো। ফিলিং। ও, জেরান্ড ফ্রেজ নাকি থ্যাংক ইউ। পার্টিসিপল? হ্যাঁ হ্যাঁ, পার্টিসিপল কেন হবে? না, জেরান্ড ফ্রেজ। দেখো, এই যে প্রথমত জেরান নাকি নাউন ফ্রেজ? নাউন ফ্রেজ। হ্যাঁ, কারণ এটা সাবজেক্ট বাক্যের, তো সাবজেক্ট তো নাউন ফ্রেজই হবে। কি থ্রিলিং? হ্যাঁ। সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটা রোমাঞ্চকর। থ্রিলিং শব্দের অর্থ হচ্ছে রোমাঞ্চকর, আই মিন অ্যাডভেঞ্চারাস, ঠিক আছে? তো এখানে জি স্যার। এটা এই আচ্ছা, এবার বলো, এই ভার্ব প্লাস আইএনজি যুক্ত যে ফ্রেজটা, এটা কি বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করেছে না? জি স্যার, সাবজেক্ট সাবজেক্ট। হিসেবে কাজ করলে সেটা কি নাউনের কাজ করে না? হ্যাঁ, আর তোমরা কি লিখছিলে না, জেরান কার কাজ করে? নাউনের কাজ করে। তাহলে এটাকে কি আমরা জেরান ফ্রেজ বলতে পারি না? হ্যাঁ। সিমিলারলি এটাকে তুমি উল্টা, আচ্ছা এটাকে না উল্টায় অন্য একটা এক্সাম্পল দিই। লেখো উই এনজয় ফ্লাইং ইন দ্য স্কাই। উই এনজয় ফ্লাইং ইন দ্য স্কাই। ওকে ফাইন। সো আমরা কি বলতে পারি না,
যে উই এনজয় ইট। জি স্যার। আবার আমরা কি এনজয় করি বলো? ফ্লাইং ইন দ্য স্কাই। এই আকাশে উড়াটা, তার মানে হচ্ছে বাক্যের অবজেক্ট হিসেবে কাজ করেছে, তারপরে ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, তার মানে এটা অবশ্যই নাউন ফ্রেজ। এবার যদি হ্যাঁ। নাউন ফ্রেজ হয় সেখানে ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে সেটা কি জীবনে পার্টিসিপল ফ্রেজ হবে না জেরান্ড ফ্রেজ? জেরান্ড ফ্রেজ। তার মানে সহজ করে বলি, নাউন ফ্রেজ হইয়া যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে অবশ্যই জেরান্ড ফ্রেজ। ক্লিয়ার? জি স্যার। আর যদি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ফ্রেজ হইয়া ভার্ব প্লাস আইএনজি থাকে তখন সেটা কি হবে? পার্টিসিপল। বুঝছি বিষয়টা? জি স্যার। ওকে। স্যার আপনি যে যে এখানে লেখেন না, হ্যাঁ, তো এগুলো স্লাইড শেয়ার করেন হোয়াটসঅ্যাপের মধ্যে পিক দিয়ে দিয়ে। মানে হোয়াটসঅ্যাপে কিভাবে পিক দিব, এটা আমি কি করব বলো? এটা তো জানি না, এটা ওই যে আমরা যে অনলাইনে ক্লাস করি প্যারাগনের, ওইখানে তো স্যাররা যেটা লিখে বা স্ক্রিনে দেখায় ওইটার পরে স্লাইড শেয়ার করে। মানে মানে এই পিডিএফ। স্লাইডটা মানে কিভাবে সেভ করতে হয় এটা আমার জানা নেই তো। স্ক্রিনশট দিলেই তো হয়। স্ক্রিন শেয়ার তো চলতেছেই। না স্যার, বললাম স্ক্রিনশট দিয়ে নিলেই তো হয়, আমি তো এইভাবেই দিয়ে রাখি। তাই? তাহলে একটা সুবিধা হয়, তোমরা স্ক্রিনশট দিয়ে রেখো যে কেউ। স্যার স্ক্রিনশট দিলে তো হয়, কিন্তু বলতেছি যে স্লাইড শেয়ার করলে ওইটা দেখতে বেশি স্ট্যান্ডার্ড লাগে। ও এখানে একটা কাহিনী আছে তো। এখানে একটা কাহিনী আছে বলতে তারা তো রেডি স্লাইড দিয়ে ক্লাস নেয়। জি স্যার, পড়েছি পিডিএফ হ্যাঁ হ্যাঁ, ওইটা আগে থেকে লেখা থাকে। ওটা পাওয়ার পয়েন্টে আগেই তোমার সাজানো থাকে, বুঝছো বিষয়টা? জি স্যার। আমার তো এরকম সাজানো নেই। আমি মনে করো 2 বছর ধরে সেম এভাবে লিখে লিখে মানে অফলাইন ক্লাসের মতো লিখে লিখে পড়ি। আর আমি ক্লাসগুলো ধরো রেকর্ড করতেছি, কিন্তু রেকর্ড আমি এখন কাউকে দিব না, কারণ রেকর্ড আমি এখন কাউকে দিলে তোমাদের নিজেদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তোমরা ক্লাস মানে দেখবা যে ক্লাসে আমি 2 জন 3 জন নিয়ে বসে থাকতে হবে, আমারও মেজাজ নষ্ট হয়ে যাবে, ক্লাস নেওয়া হবে না। এগুলো স্যার সবগুলা গ্রামাটিক্যাল টপিক শেষ হইলে পরে একসাথে দিন। ওইটা একটা ফেসবুক গ্রুপ করে ওই গ্রুপে দিয়ে দিব, এটা গ্রামাটিক্যাল টপিক শেষ হলে, বুঝছো বিষয়টা? আচ্ছা। তবে এই মানে আমি বলি, তুমি রেকর্ডের আশায় থেকো না। আমি টেকনোলজি যথেষ্ট দুর্বল, যার কারণে আমি তোমার আমার স্টুডেন্ট গুলা তোমার আমার স্টুডেন্ট গুলা সব সেলিব্রিটি কি কেন টেকনোলজিতে তারা এগিয়ে, আমি টেকনোলজিতে ভেরি উইক ভাই। এবং আমরা একটু ব্যাকডেটিটি বলা চলে। সো ওই ল্যাপটপ আমার, দেখো তোমাদের ক্লাস শুরুর আগে ল্যাপটপ নষ্ট হয়ে গেছিল, এটা ঠিক করছি। এখন যদি ল্যাপটপে রেকর্ড করতেছি, দেখা গেছে ল্যাপটপ আবার নষ্ট হয়ে গেল, সব চলে গেল, বুঝছো বিষয়টা? জি স্যার। তার মানে এভরিডে ক্লাসে মনোযোগী হও। কেন তো তুমি ক্লাস করছো স্বাধীনদের সময় কি আমি রেকর্ড টেকর্ড দিয়েছি? গত বছর তো রেকর্ড টেকর্ড দিইনি, ডাইরেক্ট ক্লাস হয়েছে। না। জাপান যারা অ্যাটেন্টিভলি ক্লাস করছে ভালো করছে, চান্স পেয়ে গেছে, দ্যাটস ইট। রেকর্ড লাগবে। রেকর্ড আমি রাখতেছি, হ্যাঁ, কিন্তু আমি ফেসবুক গ্রুপে সাজায় দিব যদি আল্লাহর মধ্যে কোনো সমস্যা না হয়। এটা একটা সার্টেন টাইম পর্যন্ত তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত থাকবে। আর রেকর্ডের মানে কিছু প্রবলেম আছে, দেখো আমি তোমাদের মানে যখন আমার মাথায় থাকে যে রেকর্ড ক্লাস রেকর্ড থাকবে, তখন আমি আমি ক্লাস নেই কিন্তু অনেক দুষ্টামি ফাস্টামি করি। এখন এই রেকর্ডটা ধরো পাবলিক হলে এটা প্রবলেম না। তুমি তোমার সাথে আমার কেমিস্ট্রি একরকম, কিন্তু আরেকজন তো বলবে স্যার এগুলা কি বলে, বুঝছো বিষয়টা? জি স্যার। একটু ঝামেলাই। তবু আমি কিন্তু ওই যে রেকর্ড করতেছি দেখে দেখো আমি কিন্তু আগের মতো দুষ্টামি ফাস্টামি করি না, করতেছি। না। তো আমার ব্রেন জানে যে রেকর্ড হইতেছে। সো এই রেকর্ড না করাটা আমার জন্য বেটার ছিল আর কি। যাক, এগুলো রেকর্ড থাকলে অনেকের পরবর্তীতে উপকার হবে, কারো দরকার হলে ক্লাস টাস দেওয়া যাবে, বুঝো না? এই জন্য আমিও করতেছি আর কি। চলো। আর বেশি কখনো তো অশ্লীল বলি না, মানে মজা করি, ফান করি, কিন্তু এই ফানটাই মনে করো বাঙালি তো এগুলার কখন কোনটা কি কারণে ভাইরাল করে দেখে জানে। ক্যাপশন দিলেই মানুষ নেগেটিভ থিঙ্কিং শুরু করে দেয়। ওকে চলো, সুন্দর একটা এক্সাম্পল দিই। দেয়ার ইজ নো harm in লার্নিং। রাহান কিছু বলছো? না স্যার, ওই আমার একটু নেট সমস্যা আর কি। আচ্ছা আচ্ছা, ক্লাসে ঢুকতেছে, আধা ঘন্টা যেমন ঢুকতেছে আর কি। এই বাংলাদেশে আমাদের, আমারও হয় তোমারও হবে, এটা সিম্পল, অনেক সময় হয়। মিনিটে ঢুকলাম আর কি। কষ্ট করে একটু করো, লার্নিং নেটের কারণে দুটো ক্লাসও করতে পারে নাই। এনজয় করতে থাকো, ধৈর্য ধরো, ক্লাস করো, মানে মিস হলো আমি এগুলো প্র্যাকটিসের মধ্যে পোষায় দিব, সমস্যা নেই। দ্যার ইজ নো হার্ম ইন লার্নিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। বলো এটা কি ফ্রেজ? প্রথম নাউন ফ্রেজ পরে জেরান্ড ফ্রেজ। থ্যাংক ইউ। কারণ হচ্ছে এটা কোন অ্যাঙ্গেলে কোন রুলস এর মধ্যে পড়ছে?
প্রিপোজিশনের সাথে না পরে ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে প্রেপোজিশনের পরে যদি একটা মাত্র শব্দ থাকে সেটা তো অবশ্যই নাউন অথবা প্রনাউন হয় না। হ্যাঁ, তো প্রেপোজিশন আমরা তো রুলসই লিখছি, প্রেপোজিশনের পরে কোনো প্রেস থাকলে সেটা অবশ্যই নাউন প্রেস। noun কনসেপ্ট কি phrase, ক্লিয়ার? এবং মজার ব্যাপার হচ্ছে এই লার্নিং এর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা কি বলতো, এটাকে কি অবজেক্ট বলা যায়? there is no harm in learning. ধরা যায় তো স্যার, কিভাবে? এই যে এখানে মানে কি করতে কোনো হার্ম নেই, ইয়া দিয়ে রিপ্লেস করা যায়, কি দিয়ে আনসার আসে এটার জন্য। হ্যাঁ, এই কিছুটা এরকম, আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে তুমি ইট দিতে পারবা। নো হার্ম ইন ইট। হ্যাঁ, ইহাতে কোনো ক্ষতি নেই, তাই না? জি স্যার। আর মজার ব্যাপার হচ্ছে, মনে রাখবা এই কথাটা তোমাদের আগে মনে হয় আমার কম বলা হয়েছে বা বলিও নাই, প্রিপোজিশনের পরে যে থাকে সেটা প্রিপোজিশনের অবজেক্ট, বুঝছি? জি স্যার। ভার্বের পরে যেটা থাকে সেটা ভার্বের অবজেক্ট, আর প্রিপোজিশনের পরে যেটা থাকে সেটা প্রিপোজিশনের অবজেক্ট, ক্লিয়ার? জি স্যার। তার মানে বলো, রিপিট করো, কি বলছি? ভার্বের পরে যেটা থাকে সেটা হচ্ছে ভার্বের অবজেক্ট, আর প্রিপোজিশনের পর যেটা থাকে সেটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। প্রিপোজিশনের অবজেক্ট, ফাইন। নাউন প্রেসটাই আমাদের একটু বড় আর কি, বাকি প্রেস গুলো ছোট্ট। আমরা এটা একটু ভালো করে শিখি, চলো। তারপরে আসো, আমরা একটা স্ট্রাকচার দিয়েছি না, ইট ইজ দিয়ে। জি স্যার। লিখো, ইট ইজ ইজি ইট ইজ ইজি টু টু ফাইন্ড fault with others. It is easy to find fault with others. It is easy to find fault with others. এটাও আমাদের মনে করো যে বাস্তব জীবনের সাথে খুব বেশি মানিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, অন্যের দোষ দোষ খোঁজা ধরা খুবই সহজ। সহজ। এটা তো একবারে মনে করো আমরা অটোমেটিক্যালি ধরতেই থাকি। হ্যাঁ, এটা হচ্ছে প্রথমত নাউন ফ্রেজ, পরে ইনফিনিটিভ ফ্রেজ। থ্যাংক ইউ। প্রথমত নাউন ফ্রেজ, তারপরে ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, এটা তো দিয়েছি। ইট ইজ এর পরে ইজিটা কি বলো? অ্যাডজেক্টিভ। এবার নাউন দিয়ে একটা দাও। লিখো, it is no use thinking about the past. It is no use thinking about the past. থিঙ্কিং অ্যাবাউট দ্য পাস্ট, এটুকু হচ্ছে নাউন ফ্রেজ প্রথমত, আর পরে জেরান ফ্রেজ। থ্যাংক ইউ। আর ইউজটা কি অ্যাডজেক্টিভ না নাউন? নাউন। কারণ নো এর পরে বসছে না, ডিটারমিনারের পরে, আর বুঝছো? পরে নাউন বসে, আর্টিকেলের পরে নাউন। এখন আবার কেউ এরকম চিন্তা করে না, স্যার আপনি তো লিখেছেন ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন। ভাই, নাউন জেনে আসবে পৃথিবীর, এর আগে অ্যাডজেক্টিভ আসতেই পারে, আর অ্যাডজেক্টিভের ভিতরে ডিটারমিনার, বুঝছি? জি স্যার। এটা সবসময় মনে রাখবা, নাউন যেখানে আসবে সেখানে অ্যাডজেক্টিভ আসতেই পারে, এটা কোনো বিষয়ই না। তার মানে অতীত নিয়ে ভেবে কোনো লাভ নেই। এখন আমাদের জাস্ট একটা আমার ব্রেইন স্কিপ করেছে, সেটা লিখে ফেলো, তাহলে আমাদের নাউন ফ্রেজটা শেষ। লিখো হচ্ছে কমপ্লিমেন্ট। লিখো, কমপ্লিমেন্ট হিসেবে নাউন ফ্রেজ ব্যবহৃত হয়। কমপ্লিমেন্ট হিসেবে নাউন ফ্রেজ ব্যবহৃত হয়। কমপ্লিমেন্ট হিসেবে কোন ফ্রেজ ব্যবহৃত হয় বলো? নাউন ফ্রেজ। He is a talented student. আমরা তো অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্যটা মোটামুটি সবাই জানি, তাই না? কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের সাথে রিলেটেড, মানে সাবজেক্ট দিয়ে করা যায়, মানে আর অবজেক্ট ভিন্ন হয়। মিলে গেলেই হচ্ছে কমপ্লিমেন্ট, হ্যাঁ, আর না মিললে অবজেক্ট, বুঝছি?
জি স্যার। ধরো হি ইজ আ ট্যালেন্টেড স্টুডেন্ট, এই এ ট্যালেন্টেড স্টুডেন্ট মানেই তো হি, না? জি স্যার, এটা মিলে কমপ্লিমেন্ট। গেছে, তার মানে ভার্বের আগের শব্দ আর পরের শব্দ যদি মিলে যায় তাহলে পরের অংশকে বলতে হয় কমপ্লিমেন্ট, অবজেক্ট বলা যায় না। আর আমরা যখন বলবো আই প্লে ফুটবল, আই আর ফুটবল এক না, এই জন্য ফুটবলটা অবজেক্ট। তার মানে বলো মিলে গেলে কি হয়? কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্টে কিন্তু দুইটা পার্ট আছে, সাবজেক্টের সাথে মিলে গেলে সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্টের সাথে মিলে গেলে অবজেক্ট কমপ্লিমেন্ট, তাই না? হ্যাঁ। আচ্ছা, দুইটা এক্সাম্পল দিয়ে দিই। ধরো আই এম হ্যাপি, এটা একটা। কমপ্লিমেন্টটা ক্লিয়ার করার জন্য আই হ্যাভ টু শো ইউ 3 এক্সাম্পলস। আই এম আ টিচার, উই মেড হিম ক্যাপ্টেন। তাহলে কমপ্লিমেন্টের ভার্সন গুলো ভালো করে দেখো। প্রথমটা হচ্ছে হ্যাপিটা কি বলো? হ্যাপিটা কি বলো? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর হ্যাপি মানেই তো আই নাকি? হ্যাঁ, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, ফাইন। এখন এটা কি নাউন না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। এই জন্য এটার নাম অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। বলো কি কমপ্লিমেন্ট? অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার আসো আবার দ্বিতীয়টাতে, আমিই তো টিচার নাকি? হ্যাঁ। মিলে গেছে, তার মানে কমপ্লিমেন্ট। এই টিচার কি অ্যাডজেক্টিভ না নাউন? নাউন কমপ্লিমেন্ট। এটাকে বলতে হবে নাউন কমপ্লিমেন্ট। বলো কি কমপ্লিমেন্ট? নাউন কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট দুই প্রকার প্রধানত, নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। বলো। কমপ্লিমেন্ট প্রধানত দুই প্রকার, নাউন কমপ্লিমেন্ট আর কি জানি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। আচ্ছা, এবার দেখো এই হ্যাপি আর টিচার দুইটাই কার সাথে মিলছে? বাক্যের অবজেক্টের সাথে না সাবজেক্টের সাথে? সাবজেক্টের সাথে। এই জন্য এই দুইটাকে বলতে হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। বলো কি কমপ্লিমেন্ট? সাবজেক্ট তার মানে কমপ্লিমেন্ট। ওই যে আমরা সেন্টেন্স পড়েছি না, সেন্টেন্স কি কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতাম, যে স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার, আবার মিনিং অনুসারে সেন্টেন্স 5 প্রকার, তাই না? হ্যাঁ। কমপ্লিমেন্ট এরকম পার্টস অফ স্পিচের দিক দিয়ে আর সাবজেক্ট অবজেক্টের দিক দিয়ে। পার্টস অফ স্পিচের দিক দিয়ে দুই প্রকার, নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আর সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। বুঝতে পেরেছি? জি স্যার। এবার আসো সেকেন্ডটাতে দেখো, উই মেড হিম ক্যাপ্টেন। আচ্ছা, এই ক্যাপ্টেনটা কি বলতো? হিম মানে অবজেক্ট কে ইয়ে করছে। মানে এই ক্যাপ্টেনই তো হিম নাকি? হ্যাঁ। আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছি, তাহলে ক্যাপ্টেন কি আমরা নাকি সে? সে। তাহলে এই যে ক্যাপ্টেনটা মিলছে তো বাক্যের সাবজেক্টের সাথে না অবজেক্টের সাথে? অবজেক্টের সাথে, তাহলে এটা অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট। এই ক্যাপ্টেন হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আর কি বলা যায় এটাকে? হ্যাঁ, আর কি? হ্যাঁ, বলো। নাউন কমপ্লিমেন্ট। নাউন কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ। নাউন কমপ্লিমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট প্লাস নাউন কমপ্লিমেন্ট, ফাইন। তাহলে কমপ্লিমেন্ট হিসেবে যদি কোনো প্রেস বসে সেটা কোন প্রেস হবে? নাউন। হ্যাঁ, নাউন প্রেস। নাউন প্রেস। তবে এখানে কমপ্লিমেন্ট হিসেবে যদি কোনো প্রেস হয় সেটি নাউন প্রেসের পাশে লিখে রাখতে পারো বা নিচে লিখে রাখতে পারো, ওইখানে জায়গা থাকলে ওইখানে লিখো বা নিচে, যে তবে সে তবে সেখানে অবশ্যই একটি নাউন থাকতে হবে। যেমন এই স্টুডেন্ট যদি না থাকতো তাহলে আর হইতো না, তবে সেখানে অবশ্যই একটি নাউন থাকতে হবে। তবে সেখানে অবশ্যই একটি কি থাকতে হবে বলো? স্যার এটা কোথায়? নাউন থাকতে হবে। হ্যাঁ, কোন মানে কোনটা বুঝো না ভাইয়া? স্যার আপনি যে লাইনটা বলছেন একটু আগে ওটা কোথায় লিখতে বলছিলেন? মানে বলছি যে কমপ্লিমেন্ট হিসেবে তো নাউন প্রেস হয়, কিন্তু ওই নাউন প্রেসের ভিতরে একটা নাউন থাকতে হবে, নয়তো হবে না। এই যে এখানে স্টুডেন্ট যদি না থাকতো তাহলে নাউন প্রেস হতো না, বুঝছো? জি। হ্যাঁ। এখন তোমাদেরকে একটু সাহস বাড়ানোর চেষ্টা করি, দেখি তোমরা একটু সাহসী হতো। এই ক্যাপ্টেন কি তোমরা, ক্যাপ্টেন তো নাউন তাই না? জি স্যার। ক্যাপ্টেন তো একটা নাউন, এটাকে নাউন প্রেস বানাও তো দেখি। ক্যাপ্টেন অফ দ্য টিম। থ্যাংক ইউ, সেই সেই সুন্দর হয়েছে। ক্যাপ্টেন অফ দা, আমি 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 মানে আমি ভাবতেছিলাম ক্লাস বলবো, এখন তুমি তো বলে দিছো টিম, তাহলে টিমই লিখলাম। হ্যাঁ, মানে আমার মাথায় ক্লাস ঘুরতেছিল, অফ দা ক্লাস। ওকে, তাহলে এই যে ক্যাপ্টেনকে বানায় ফেললাম ক্যাপ্টেন অফ দা ক্লাস, ওই ক্যাপ্টেন অফ দা টিম। তো ক্যাপ্টেন যেই কথা, ক্যাপ্টেন অফ দা টিম তো একই কথা নাকি? জি স্যার। শুধু এখন একটু বাড়ছে যে টিমের ক্যাপ্টেন এখন নাউন প্রেস হয়ে গেছে। বলো কি প্রেস হয়ে গেছে? নাউন ফ্রেজ। ক্যাপ্টেন অফ দা টিম নাউন প্রেস, আর শুধু ক্যাপ্টেন থাকলে হয় নাউন। ক্লিয়ার? জি স্যার।
ওকে, উই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড লার্নিং নাউন ফ্রেজ। আমরা এখন নাম্বার 2 তে চলে যাব, এন্ড দ্য নাম্বার 2 ইজ অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। জি স্যার বলেন, একদম হাউ টু আইডেন্টিফাই পর্যন্ত লিখে ফেলছি। থ্যাংকস আ লট, ইউ আর সো অ্যাডভান্সড। সবাই অ্যাডভান্সড হয়ে যাও। হাউ টু আইডেন্টিফাই। ফার্স্ট অফ অল, অ্যাডজেক্টিভ ফ্রেজ পড়ার আগে 1 মিনিট আমার অ্যাডজেক্টিভ নিয়ে একটু কথা বলতে হয়। সেটা হচ্ছে, আমরা সবাই জানি, যারা না জানি তারাও নোট করে ফেলবো, কেমন অথবা কত দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডজেক্টিভ বলে, তাই না? জি স্যার। আর অ্যাডজেক্টিভ নাউনের কোথায় বসে? আগে। হ্যাঁ, তবে তোমাদের উদ্দেশ্যে স্পেশাল একটা জিনিস আগেও পড়িয়েছি, বলে গেছো, এটা শেয়ার করি। সেটা হচ্ছে, থিং যুক্ত যে নাউন গুলো আছে এদের পরে অ্যাডজেক্টিভ বসে, এটা নোটও করে নিতে পারো। ওই যে থিং যুক্ত যত নাউন আছে, এভরিথিং, নাথিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভরিথিং, নাথিং, সামথিং, এনিথিং, এদের পরে বসে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা একটা স্পেশাল জিনিস। এবং আমরা কিছু এক্সাম্পলও পাশে দিয়ে রাখবো, যেমন তোমার সামথিং স্পেশাল, ও সামথিং স্পেশাল, অথবা এনিথিং, বা নাথিং নিউ, নাথিং নিউ, নতুন কিছু না, নাথিং নিউ, সামথিং স্পেশাল, স্পেশাল কোনো কিছু, বিশেষ কোনো কিছু। মানে দেখো, স্পেশাল অ্যাডজেক্টিভ, নিউ অ্যাডজেক্টিভ, এগুলা নাউনের পরে গিয়ে বসতেছে। কেন? এই নাউনের সাথে থিং যুক্ত আছে। বলো, কি যুক্ত আছে? থিং যুক্ত আছে। বাকি সব গোস টু দা সেম রুল, গোস আন্ডার দা সেম রুল, যে হচ্ছে তোমার নাউনের নাউনের পূর্বে আগে অ্যাডজেক্টিভ adjective। বসে, নাউনের আগে Good বসে boy, অ্যাডজেক্টিভ। শুধু bad থিং boy। যুক্ত থাকলে তোমার ওইটার পরে বসে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখন অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ ফ্রেজ কি সেম জিনিস, নাকি কোনো পার্থক্য সেখানে আছে? অ্যাডজেক্টিভ হচ্ছে একটা ওয়ার্ড থাকবে, আর অ্যাডজেক্টিভ ফ্রেজে শব্দগুচ্ছ থাকবে, মানে ওয়ার্ড অনেকগুলো ওয়ার্ড থাকবে। কয়টা? একাধিক ওয়ার্ড থাকবে, এই তো। হ্যাঁ। এখানে আবার একটা কাণ্ড ঘটে, সেটা কি দেখো, অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে, আর অ্যাডজেক্টিভ ফ্রেজ একটু বড় হইয়া একটু শেয়ানা হয়ে গেছে, সে নাউনের আগেও বসে, পরেও বসে। ও, এটা লিখবো? আমরা হাউ টু আইডেন্টিফাই এর মধ্যে জাস্ট একটাই লিখবো। এই জায়গায় লিখো, নাম্বার 1 লিখো হচ্ছে, আরো এক দুইটা আসতে পারে, আমি পড়াতে ফ্লো আসলে বোঝা যাবে। লেখো, অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউনের পূর্বে অথবা পরে বসে নাউনকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউনের পূর্বে অথবা পরে বসে নাউনকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউনের পূর্বে অথবা পরে বসে নাউনকে মডিফাই করে। মডিফাই করে, লিখেছি। অ্যাডজেক্টিভের মূল কাজ কি? তোমরা ইন্টারে মডিফায়ার করেছো না? হ্যাঁ, মূল কাজটা কি ছিল তার? নাউনকে মডিফাই করা। নাউনকে মডিফাই করা। তাহলে নাউনের পূর্বে বসেও মডিফাই করতে পারে, পরে বসেও পারে। পরে বসেও মডিফাই করতে পারে। এটাই অ্যাডজেক্টিভ ফ্রেজের মেইন ফাংশন। সো আমরা কিছু এক্সাম্পল দিয়ে দিই। ফার্স্ট এক্সাম্পলটা দাও। দেয়ার ইজ নো হার্ট অ্যান্ড ফাস্ট রোল ইন ফিল্ম মেকিং, হ্যাঁ, ইন ফিল্ম মেকিং ইন ইন্ডিয়া। হার্ড এন্ড ফাস্ট। হ্যাঁ, ইন ইন্ডিয়া। সো এখানে আমরা আন্ডারলাইন করবো হচ্ছে হার্ড এন্ড ফাস্ট। হার্ড এন্ড ফাস্ট হচ্ছে তোমার, হার্ড এন্ড ফাস্ট মানে ধরা বাঁধা, এটা বাংলায় বোঝায়। ধরো তুমি একটা কলেজে ভর্তি হয়েছো, সেখানে বলে 8টার মধ্যেই কলেজে ঢুকতে হবে, বন্ধ করলে ইংলিশে তোমার অ্যাপ্লিকেশন দিতে হবে, তারপরে কোনো ক্লাসের পরে ছুটিতে যেতে পারবা না, এক সাবজেক্টে ফেল করলে আগেই বলে দিবে, বের করে দিবে। এগুলো হচ্ছে হার্ড এন্ড ফাস্ট রুল। বুঝতে পেরেছি? জি স্যার। মানে ধরা বাঁধা নিয়ম। সো এখন দেখো, এই রুলটা তো হচ্ছে নাউন, তাই না? নিয়ম। হ্যাঁ। এই রুলকে মডিফাই করছে কি? হার্ড এন্ড ফাস্ট না?
জি স্যার, একটা নাউনের শব্দ আগে একটা বসছে শব্দ হ্যাঁ থ্যাংক ইউ, একটা শব্দ মডিফাই করেছে না তিনটা? তিনটা। এখানে কি কোনো সাবজেক্ট ফাইনাল ভার্ব আছে? না, ফ্রেজ, তাহলে অবশ্যই এটা কি বলো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ। থ্যাংক ইউ। হ্যাঁ, এবার চলো আহ, আমরা এরকম আরো দুই একটা এক্সাম্পল দিই এই ধাঁচের। শি ইজ আ ট্যালেন্টেড অ্যান্ড, এবার একটু সহজ দিচ্ছি, বিউটিফুল গার্ল। গার্ল। ওকে, সো এখন আমরা আন্ডারলাইন করব। ট্যালেন্টেড এন্ড বিউটিফুল, থ্যাংক ইউ, ট্যালেন্টেড অ্যান্ড বিউটিফুল। অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন আমি যদি স্যার, শুধু হ্যাঁ বলো, নাউনের পরে দিয়ে দেখান একটা। কি দিয়ে? ও যে নাউনের আগে দেখালেন না, বলতেছি নাউনের পরে দিচ্ছি। নাউনের পরে গ্রেট ফ্যাক্টর আছে, মানে ভালো ফ্যাক্টর আছে, এটা আমরা নোট লিখবো। আগে নোট লিখো নাউনের পর অ্যাডজেক্টিভ ফ্রেজ 3 ভাবে শুরু হয়। নোট লিখো আগে, হ্যাঁ। নাউনের পর অ্যাডজেক্টিভ ফ্রেজ 3 ভাবে শুরু হতে পারে, লিখবা হতে পারে। নাউনের পর অ্যাডজেক্টিভ ফ্রেজ 3 ভাবে শুরু হতে পারে। হ্যাঁ, তারপর নাউনের পর অ্যাডজেক্টিভ ফ্রেজ কয় ভাবে শুরু হতে পারে? 3 ভাবে। হ্যাঁ, এই 3 ভাবে যে এটা তোমরা কিভাবে লিখবা? ছোট ছোট তো 1 2 3 দিয়ে লিখবা নাকি অবলিক দিয়ে লিখে ফেলবা? একভাবে লিখলেই হয়, বলেন। 1 2 3 দিয়ে লেগেছে। তোমাদের জন্য যেভাবে সহজ হয় আর কি। ধরো ফার্স্ট লিখবা হচ্ছে, সিরিয়াল মেনটেন করে লেগেছে। ফার্স্ট লিখো ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, আর ভার্ব প্লাস আইএনজি, নাম্বার 2 লিখো বি থ্রি, B3, এন্ড নাম্বার 3 লিখো প্রিপোজিশন। প্রিপোজিশন। শেষ, এই তিনটেই। এখন আমাদের 3টা এক্সাম্পল লাগবে, তাই না? জি স্যার। ফার্স্ট এক্সাম্পলটা আমাকে দিয়ে দিই, লিখো দ্য টিচার teaching English জি লেখেন নাই। comes from, thank you, comes from Polish. Okay, so এবার আসো teaching English. অ্যাডজেক্টিভ ফ্রেজ। থ্যাংক ইউ। তো এখন দেখো, পার্টিসিপল। হ্যাঁ আসো ভালো করে বুঝাই। টিচিং ইংলিশ, ইংরেজি শেখাচ্ছে, কামস ফ্রম পলাশ, পলাশ থেকে আসে। আরে ভাই, কি ইংরেজি শেখাচ্ছে? টিচার না? হ্যাঁ, তার মানে এই টিচিং ইংলিশটা কাকে ইন্ডিকেট করছে? নাউনকে, টিচারকে। নাউনের পরে বসে নাউনকে মডিফাই করছে। আবার এই যে ধরে ফেলছো, থ্যাংক ইউ, মানে এখানে কিন্তু আবার ভার্ব প্লাস আইএনজিও আছে। বলো কি আছে? ভার্ব প্লাস আইএনজি। আমরা তো জানি ভার্ব প্লাস আইএনজি 2 দিকে যায়, জেরান্ট আর পার্টিসিপল, মনে আছে? হ্যাঁ, তো নাউন, আমি বলছিলাম যে নাউন প্রেসের মধ্যে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা জেরান্ট প্রেস, আর অ্যাডজেক্টিভ প্রেসের মধ্যে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটা পার্টিসিপল প্রেস। পার্টিসিপল। তাহলে এটা প্রথমত অ্যাডজেক্টিভ প্রেস। অপশনে যদি অ্যাডজেক্টিভ প্রেস না থাকে আমরা তখন কি অ্যান্সার করবো? এটা পার্টিসিপল ফ্রেজ। থ্যাংক ইউ। আরেকটু সূক্ষ্মভাবে প্রেজেন্ট পার্টিসিপল প্রেস। বলো কি প্রেস? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। হ্যাঁ, কারণ ভার্ব প্লাস আইএনজি তো প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এরপরে এসো, আর কি দ্বারা যেন শুরু হয় বলো? B3, হ্যাঁ, দ্য বুক, ধরো পাবলিশড লাস্ট ইয়ার was expensive. The book published last year was expensive. এখানে আমরা আন্ডারলাইন করব published last year। কি আন্ডারলাইন করেছি বলো? পাবলিশড লাস্ট ইয়ার। Published last year। এখন এই published, দেখো এখানে কিন্তু একটা কথা আছে। এই পাবলিশড তো তোমার হচ্ছে
B2 ও পাবলিশড, B3 ও পাবলিশড, তাহলে তুমি বুঝবা কিভাবে এটা যে B3? এটা তো স্যার পেসিভ, এই জন্য বি3। আরেকটু ক্লিয়ার করে বলো। পেসিভ না, বুক তো নিজে নিজে পাবলিশ হয় না, কেউ একজন করে, তাহলে আহ, এটা তো পেসিভ, সাবজেক্ট বারবার কাজ করতে পারে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তার মানে বোঝার পদ্ধতি আমরা পেলাম হচ্ছে, আমি যদি বলতাম দা রাইটার পাবলিশড, তখন এই পাবলিশড হইতো B2, তাই না? হ্যাঁ, আর যখন দেখবা সাবজেক্ট কাজ করতে পারে না এরপরে যদি আসে, তাহলে সেটা অবশ্যই B3। কোন ক্ষেত্রে এটা আমাদের পেস লাগবে? যেটা B2 আর B3 সেম ভার্সন, তাই না? যেই ভার্বের B2 আর B3 সেম, সেখানেই তো আমাদের একটু খটকা লাগে, তাই না? হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা দেখবো সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারলে সেটা B2, আর না করতে পারলে সেটা B3। ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা B3। এখন এটা পাবলিশ লাস্ট ইয়ার ওয়াজ এক্সপেন্সিভ, গত বছর প্রকাশিত হয়েছিল, ব্যয়বহুল ছিল। আরে ভাই, গত বছর কি প্রকাশিত হয়েছিল? বই। তার মানে এই বুকের পরে বসে পাবলিশ লাস্ট ইয়ার, এই বইটাকেই ইন্ডিকেট করছে, বইটাকেই মডিফাই করছে। তাহলে অবশ্যই নাউনের পরে বসে নাউনকে মডিফাই করলে সেটা কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর এখানে আরেকটা হইছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। পাস্ট পার্টিসিপল ফ্রেজ। থ্যাংক ইউ। তার মানে আমরা কিন্তু মোটামুটি আচ্ছা দাঁড়াও, আরেকটা দেখাই। দ্য বয় ইন ব্ল্যাক, দ্য বয় ইন ব্ল্যাক ইজ মাই ফ্রেন্ড। এই যে ইন ব্ল্যাক, ইন ব্ল্যাক, এটা কি ফ্রেজ বলো তো? এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। থ্যাংক ইউ। আর এটার মানে কি? ও যে মানে কালো কোনো জামা বা কিছু পরা ছেলেটা আমার বন্ধু। থ্যাংক ইউ। এটা কিন্তু ইংরেজদের একটা ভার্সন, এটা ভালো করে শিখে রাখো। এখানে মনে মনে ব্ল্যাকের পিছনে তুমি পাঞ্জাবি শার্ট, টি শার্ট সবই ধরতে পারো মনে মনে। ইংরেজরা এইভাবেই বলে দ্য গার্ল ইন রেড। দ্য গার্ল ইন রেড মানেই লাল শাড়ি পরিহিত বা লাল কাপড় পরিহিত মেয়েটি। বুঝছি বিষয়টা? জি স্যার। এটা কিন্তু একটা সহজ হয়। মনে করো তুমি আহ, আহ, আমি পার্সোনালি ধরো মেয়েদের শাড়ি বাদে কোনো কাপড়ের নামই জানি না, মানে শাড়ি শুধু চিনি, এখন আরো যে কত কাপড় আছে। এখন ধরো আমি তাহলে আমার জন্য সহজ হয় না যে দ্য গার্ল ইন রেড এটা বলা সহজ হয়ে যায় না? জি স্যার। যে লাল কাপড় পরিহিত, এখন এটা যে কোনো কাপড় হতে পারে, যত ভ্যারাইটি থাকতে পারে। সো ইংরেজরা এইভাবেই বলে, ওই ইন ব্ল্যাক শাড়ি টাড়ি এগুলো বলে না। দ্য গার্ল ইন ব্ল্যাক ইজ মাই ফেভারিট, ইজ মাই বিলাভড, এগুলো বলে। সো আমরা ইন ব্ল্যাক মানেই ব্ল্যাকের পরে মনে মনে শাড়ি, জামা, পাজামা, এই পাঞ্জাবি, শার্ট এগুলো আছে। ড্রেস। হ্যাঁ, তাহলে ইন ব্ল্যাক হচ্ছে নাউনের পরে বসে। আচ্ছা, লাল 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 পাঞ্জাবি পরিহিত আমার বন্ধু। লাল পাঞ্জাবি পরিহিত কে আমার বন্ধু? বয়। ভয়। তাহলে ভয়ের পরে বসে ভয়কে মডিফাই করছে, এজন্য এটা হচ্ছে কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ আমাদের নাউনের পূর্বেও বসতে পারে, পরেও বসতে পারে। পরে কয়ভাবে বসতে পারে? মানে পরে কিভাবে? তিন ভাবে। কিভাবে কিভাবে? ভার্ব প্লাস আইএনজি, বি3, প্রিপোজিশন। থ্যাংক ইউ। তো হচ্ছে আরেকটা এক্সাম্পল দিই। লেখো হিজ এফোর্ট টু গেট দ্য জব ইজ praiseworthy, praiseworthy, প্রশংসনীয়। প্রশংসনীয়। থ্যাংক ইউ। তাহলে আমরা আন্ডারলাইন করবো টু গেট দ্য জব, টু গেট দ্য জব। জব প্রিপোজিশন দিয়ে শুরু হইছে। না রে ভাইয়া, Adjective এটা phrase. ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে। ও সরি, টু গেট দ্য জব। হ্যাঁ, তবে ভার্বের আগে তো। দেখো, চাকরি পাওয়ার জন্য প্রশংসনীয়। আরে ভাই, চাকরি পাওয়ার জন্য কি প্রশংসনীয়? তার চেষ্টা, তাই না? হ্যাঁ, হিজ তার মানে এফোর্ট। এফোর্ট, তো এফোর্টের পরে বসে এটা মডিফাই করেছে। তাহলে এটা কি তুমি কি বলতে পারো? একদিক দিয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ আর একদিক দিয়ে ইনফিনিটিভ ফ্রেজ, তাই না? হ্যাঁ। ইয়েস। অ্যাডজেক্টিভ ফ্রেজের আরেকটা ভার্সন আছে, এটা হলো আলহামদুলিল্লাহ শেষ। ওইটা লিখো। লিখো হচ্ছে ওইটা আবার নাউন ফ্রেজের সাথে ক্ল্যাশ করবে। লিখো
কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেটিভ ফ্রেজ ব্যবহৃত হয়। লিখেছি। কমপ্লিমেন্ট হিসেবে কোন ফ্রেজ ব্যবহৃত হয় বলো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। লিখে রাখো, তবে সেখানে কোনো নাউন থাকতে পারবে না। সেখানে কোনো কি থাকতে পারবে না? নাউন। হ্যাঁ, হি ইজ ব্রিলিয়েন্ট। নাম থাকতে পারবে না। হ্যাঁ, থ্যাংক ইউ। হি ইজ ব্রিলিয়েন্ট অ্যান্ড স্মার্ট। হি ইজ ব্রিলিয়েন্ট অ্যান্ড স্মার্ট। সো এখানে দেখো তো, আহ আল্লাহ, কি হইলো? ব্রিলিয়েন্ট অ্যান্ড স্মার্ট, এটা কি? ব্রিলিয়েন্ট কমপ্লিমেন্ট। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। মানে মিলে গেছে না, সেই তো ব্রিলিয়েন্ট এন্ড স্মার্ট, আবার ব্রিলিয়েন্ট এন্ড স্মার্টই তো সে, তাই না? জি স্যার। তো এখন কথা হচ্ছে, ব্রিলিয়েন্ট যেহেতু অ্যাডজেক্টিভ, এন্ড এর আগে জেন্ডের পরে তা, তো এখানে কি কোনো নাউন আছে? না। তো নাউন না থাকলে কি না। কোনো নাউন ফ্রেজ হতে পারে? না, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতেছে। ইয়েস ইয়েস, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে আমরা কনফিউশনটা ক্লিয়ার করি। কমপ্লিমেন্ট দুই দিকে যাবে, নাউন ফ্রেজও হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজও হতে পারে। এখন দেখো ব্রেন কিভাবে কাজ করে, ব্রেনকে তুমি ঘুরাও, প্রচুর কাজে লাগাও। ব্রেন আসলে কিভাবে কাজ করে, আমি কিন্তু তোমাদেরকে একটু কমপ্লিমেন্ট পড়ানোর সময় বলছিলাম যে নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, মনে আছে? জি স্যার, নাউন কমপ্লিমেন্টে নাউন থাকবে। হ্যাঁ, আর অ্যাডজেক্টিভ আর কমপ্লিমেন্টে অ্যাডজেক্টিভ থাকবে। হ্যাঁ, তাহলে কোনো নাউন নাউন ফ্রেজে থাকতে না পারবে নাউন না। থাকবে, অ্যাডজেক্টিভ ফ্রেজে অ্যাডজেক্টিভ থাকবে। জি স্যার। এটা কিন্তু সার্বিক না। কেন সার্বিক না? দেখো, আগেরটার মধ্যে কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যেও নাউন ছিল, ছিল না? জব ছিল না? হ্যাঁ, তারপরে তোমার ওই যে এর উপর একটা টিচিং ইংলিশ, ওইখানেও কিন্তু ইংলিশটা নাউন, তাই না? কিন্তু স্যার এখানে তার কমপ্লিমেন্ট হয় নাই। হ্যাঁ, এগুলো তো কমপ্লিমেন্ট না, শুধু কমপ্লিমেন্টের ক্ষেত্রে এই থিওরি প্রযোজ্য। ক্লিয়ার? জি স্যার। দিস থিওরি ইজ অ্যাপ্লিকেবল অনলি ইন টার্মস অফ কমপ্লিমেন্ট। ওকে, চলো সামনে বাড়ি। অ্যাডজেক্টিভ ফ্রেজ ক্লিয়ার হয়েছে? জি স্যার। নাউন ফ্রেজ ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তাহলে আমি একটা তোমাদেরকে যাচাই করি, টেস্ট। আমি এগুলা অনেক ফিল করি ইংলিশ, হ্যাঁ, অনেক মজা পাই। যেমন এই যে এই বাক্যটা মানুষ অনেক বলে, এবং বলেও, প্লাস হচ্ছে তোমার ইয়েতে ইউজ করে, অ্যাপ্লিকেশনের মধ্যে ইউজ করে, যে ট্রান্সফার সার্টিফিকেটের মধ্যে, মানে এই এই ধরনের কথাবার্তা ইউজ করে। I have no kith and kin in this. এখন বলো, এই মানে জানা শোনো। কিতেন কিন কোন ফ্রেজ বলো? Kith and kin. তাহলে আমার মনে হয় তোমরা 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 আচ্ছা, তোমরা না না না, তোমরা নাউন ফ্রেজের আশেপাশে কোন জায়গায়, নাউন ফ্রেজের আশেপাশে কোন জায়গায় এটা লিখে নাও, মনে হয় ভুলে গেছি নাকি। ডিটারমিনার প্লাস নাউন ফ্রেজ, ডিটারমিনার প্লাস নাউন ফ্রেজ, এটা ছোট্ট করে লিখে রাখো। ডিটারমিনার প্লাস নাউন ফ্রেজ, এটা ছোট্ট করে লিখে রাখো। ডিটারমিনার প্লাস নাউন ফ্রেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা নাউন ফ্রেজ, নো একটা ডিটারমিনার। রাইট রাইট। কেন এটা পড়াতে হবে কেন? তুমি তো এটা এমনিও পারার কথা। আই হ্যাভ নো মানি, তো নো এর পরে তো এমনি নাউন বসে না, হ্যাঁ। তো এটা তো নাউন ফ্রেজই হবে। কিতেন কিন মানে আত্মীয় স্বজন, রিলেটিভস। ওকে, জানাশোনা। ট্রান্সফার সার্টিফিকেটের মধ্যে লিখতা না যে হচ্ছে আমার বাবা চিটাগাং চলে গেছে চাকরির জন্য, আমার কোনো আত্মীয় স্বজন নাই স্যার, আমারে তাড়াতাড়ি দিয়ে দেন, এরকম লিখতা না? জি স্যার। ওইটাই আর কি। আই হ্যাভ নো কিথ এন্ড কিন ইন দিস টাউন, দিস ইজ ইডিওমেটিক, মানে এটা ইডিয়ম দিয়ে বলা। আমি তো বলতাম আই হ্যাভ নো রিলেটিভস ইন দিস টাউন, কিন্তু রিলেটিভস বললে তার তোমাদের প্রেজেন্ট টেস্ট হইতো না, হয়তো। না। আইএলটিএস স্পিকিং টেস্টের মধ্যে তোমার এবং রাইটিং এও যথেষ্ট পরিমাণে ইডিওমেটিক এক্সপ্রেশন ইউজ করতে হয়। মানে ইডিওমেটিক এক্সপ্রেশন ইউজ করতে পারা মানে ইউ আর এক্সপার্ট ইন ইংলিশ, বুঝছি? জি স্যার। বাংলাদেশে তোমরা ইডিয়ম ইউজ করো না? বলো তো কি কি ইউজ করো তোমরা বাংলাদেশে, ইডিয়ম কোনগুলো কোনগুলো ইউজ করো? হার্ট এন্ড সোল। এইগুলো কি বাংলা? ও বাংলা। হ্যাঁ হ্যাঁ।
মানে বাগধারার কথা জিজ্ঞেস করতেছেন? হ্যাঁ হ্যাঁ, আজকে তো পড়ছিলাম, মনে হচ্ছে পগার পার, অক্কা পাওয়া, তারপর এই যে অক্কা কি পাওয়া, জানি। অক্কা পাওয়া, তুমি বললা যে অমুকের চাচা অক্কা পেয়েছে, অমুকের চাচা অক্কা পেয়েছে। এখন ক্লাস 5 এর বাচ্চা কি এটা জীবনে বুঝবে? না। অনেক না। 7 8 এর বাচ্চাও বুঝবে না। তার মানে তুমি যে বলতে পারছো, তার মানে বাংলা ভাষা সম্পর্কে তোমার দখল বেশি, তাই না? না জি স্যার, স্যার। বাংলা কম পারি। আরে বোকা, আমি তো এক্সাম্পল দিচ্ছি যে তুমি বলতে পারা মানে কি তোমার ওই 5 এর বাচ্চার চেয়ে দখল বেশি না? হ্যাঁ। এখন অ্যাডমিশন টেস্টে যারা হুম। বাগধারা পড়ে, অনেক পড়তে হয়, মোটামুটি বেশ কিছু বাগধারা পড়তে হয়। মানে অনেকগুলোই পড়তে হয়। তো এখন জি স্যার। ইন্টারে যারা পড়ে তাদের সাথে অ্যাডমিশন টেস্টের স্টুডেন্টের মধ্যে পার্থক্যটা আছে না? হ্যাঁ, অবশ্যই আছে। তুমি এখন ইন্টারে তো আমরা পড়তেছো বাংলা বাগধারা, এখন পড়ি। তুমি পড়তেছো তোমার বাগধারা, কিন্তু ইন্টারে থাকতে তো এতগুলো পড়ছো না, পড়ছো? পড়ছি না, ওইটা টপিকই ছিল না। সেইটাই, তার মানে তোমার মধ্যে আর অ্যাডমিশনের মধ্যে আর ইন্টারের মধ্যে ভাষাগত একটু ডিফারেন্স তৈরি হয়ে গেছে বাংলার দিক দিয়েও। এটাই আমি বলতে চাচ্ছি যে এই জন্য রাইটিং এ, স্পিকিং এ ইডিওমেটিক এক্সপ্রেশন ইউজ করলে মার্কস বেশি দিয়ে থাকে আর কি। মনে করে যে তোমার কমান্ড এখানে বেশি আছে, বা আবার মানে এখানে অনেকে এরকম ভুলও করে থাকে তোমার, এটাকে ওভার ইউজ করে। এই ইডিওমেটিক এক্সপ্রেশন এগুলো তো স্পেশাল, মনে রাখবো স্পেশাল জিনিস কখনো বেশি ব্যবহার করতে হয় না, ঠিক আছে? হুম। স্যার, এখন নাকি আইএলটিএস এর কোশ্চেন ফাঁস হইতাছে, এই জন্য নাকি এটা বন্ধ আছে, এরকম শুনতেছি। এটা কি সত্যি? কোশ্চেন ফাঁসের চক্র তো অনেকদিন আগে দেখছিলাম, ধরছিল টরছিল। এখন হ্যাঁ, আবার এটা পরীক্ষা বন্ধ হয় না, রেজাল্ট আটকায় দিছে। ওই রেজাল্ট টেজাল্ট মনে হয় আটকায় দিছে সম্ভবত। না, এক্সাম তো এটা বন্ধ হবে না, এটা হয়তো বা জি এখন। স্যার, রেজাল্ট আটকায় দিছে, পরীক্ষা বন্ধ হয় নাই। হ্যাঁ, পরীক্ষা বন্ধ হবে না। পরীক্ষা কন্টিনিউ চলতেছে। এটার কোনো ইফেক্ট থাকবে কিনা, যে ভিসা পাইতে বা অন্যান্য দেশ এখন বাংলাদেশের আইএলটিএস কি এটা অ্যাপ্রুভাল দিবে কিনা, এটা তো এটা কি বলতে? অবশ্যই, এটা তো অবশ্যই, আমরা আমাদের নিজেদের লাক নষ্ট করি, আমরা চোর না। আর সব খালি আমাদের বেলাই হয়। উই আর মানে স্টিলিং ইজ ইন আওয়ার ব্লাড, স্টিলিং ইজ ইন আওয়ার ব্লাড, মানে এটা আমাদের ব্লাডের ভিতরে। সো ব্লাড বের করলে তো আর মানুষ বাঁচে না। এটা আসলে কেন যে আমাদের ব্লাডে এটা জানি না, কিন্তু ব্লাডে এই যে একটা মনে করো পুরো বিশ্বের মধ্যে একটা স্ক্যান্ডাল করে ফেললো। এখন মনে করো যে অন্যান্য দেশে তুমি যে আইএস দিয়ে যাবা, সিম্পলি ধরো ওই যে অটো পাস হয়েছিল না 2000 কত সালে, বলে গেছি, হ্যাঁ, ওই যে কোহিনূর উনিশ উনিশ। নিম্নিদের বেছে। 2023 আর্মিতে অটো পাস, আচ্ছা আচ্ছা, তাহলে একটা তুমি, শেষ করছে। হ্যাঁ, এখন এই যে অটো পাস কিন্তু কেউ ভালো স্টুডেন্ট এটা নিতে চাইতো না, কেন? কারণ ওই যে এটা মনে থাকবে, মানুষে বলবে যে অটো পাস, হ্যাঁ একটা কিছু হইলেই বলবে অটো পাস। স্যার, রেজাল্ট খারাপ আসছে আর অটো পাস। মনে করো ব্যাংকের মধ্যে তুমি একটা হিসাব ভুল করছো, তোমার জিজ্ঞেস করবে যে তুমি কোন বেচ, বললা এই বেচ, ও আচ্ছা অটো পাস। হ্যাঁ, মানে এটা এখন একটা গালি হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই তো। এখন তুমি মনে করো বাইরে দেশে গেছো, কোন দেশ থেকে? বাংলাদেশ থেকে। এই যে একটা নেগেটিভ মাথায় ভাইরাস ঢুকছে, মনে হয় প্রশ্ন আউট করে আসছে, বুঝছো? হ্যাঁ। তো আসলে আমরা যে কি করি রে ভাই, মানে কি কাজ করি আল্লাহ জানে। নিজের কপাল নিজে খায় বাঙালি। হ্যাঁ, চলো আমরা নিজেরই মারি। চলো আরেকটা এক্সাম্পল দিয়ে সামনে বাড়ি। এটা একটা সুন্দর এক্সাম্পল তোমাদের জন্য, বাস্তবিক এক্সাম্পল। কোয়ালিফাইং ইন দা admission test is not easy. So আমরা এখানে আন্ডারলাইন করব কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট। হ্যাঁ, এই যে রেহানের ক্ষেত্রে তুমি তুমি অ্যাডমিশন টেস্টে তো আর এখন না, তুমি তো আইএলটিএস প্রিপারেশন নিবা, তুমি বলবা কোয়ালিফাইং ইন আইএলটিএস। স্যার, এটা এখানে নাউন ফ্রেজ সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। তুমি তো বলতেছো, কিন্তু আমি আসলে এটাকে এতক্ষণ তো সুন্দরই ছিল, মার্ক করতে পারতেছি না কেন? হ্যাঁ, থ্যাংক ইউ। কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাই করা ইজ নট ইজি। এখন বলো এই কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট এটা কি ফ্রেজ? নাউন ফ্রেজ আর আর জেরান্ড ফ্রেজ। থ্যাংক ইউ। ভার্ব প্লাস আইএনজি আছে তো, নাউন ফ্রেজ যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেটাকে জেরান্ড ফ্রেজও বলা যায়। সো আমরা বলতে পারি ইট ইজ নট ইজি, তাই না? জি স্যার। ওকে, আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজটা সাকসেসফুলি কমপ্লিট করলাম। এখন আমরা চলে যাব নাম্বার 3 তে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ লিখো। অ্যাডভার্বিয়াল
প্রেজ প্রেস। হ্যাঁ আমাদের অ্যাডভার্বিয়াল প্রেজ নিয়ে আমাদের আইডিয়া আছে তো নাকি? অ্যাডভার্ব থাকবে, অ্যাডভার্ব হিসেবে কাজ প্রেজের মধ্যে করবে, অবশ্যই কি থাকবে বলো? অ্যাডভার্ব থাকবে। না, তোমাদেরকে আমি একটা স্পেশালিটি শিখাইছিলাম না, মনে আছে? আমি প্রেস পাই নাই। ও আচ্ছা আচ্ছা, না না, এমনিতে তোমাদের অ্যাডভার্ব শিখাইছি না, শুধু অ্যাডভার্ব। ভুলে গেছি। থ্যাংক ইউ এমপিটিআর মনে আছে? হ্যাঁ, ম্যানার, ম্যানার, প্লেস, টাইম, রিজন। ম্যানার, প্লেস, টাইম, রিজন মানে অ্যাডভার্বিয়াল প্রেজ। যারা নতুন তারা একটু শোনো, আমি একটু সুন্দর করে লিখে দিই সাজায় সাজায়। মানে এমপিটিআর সংক্ষেপে হচ্ছে এমপিটিআর। তো এমপিটিআর এর এম ইকুয়াল টু ম্যানার, Manner. ইকুয়াল টু কি? ম্যানার। ম্যানার। হোয়াট ডু ইউ মিন বাই ম্যানার? দা, লিসেন টু মি, আমি ইংলিশে বলি পরে বাংলায় বলি। দা ওয়ে অফ ডুইং সামথিং বলো। দ্য ওয়ে অফ ডুইং সামথিং, কোনো মানে কিছু কোনো করার কিছু করার যে পদ্ধতি। পদ্ধতিটা আছে, দিস ইজ হচ্ছে ম্যানার, এটাকে বলে ম্যানার। এবং পদ্ধতিটা বের হয় কি দিয়ে প্রশ্ন করলে? হাউ, আর বাংলায় কিভাবে, তাই না? জি জি স্যার। স্যার। ধরো তুমি বলা সে কিভাবে হাঁটে, স্লোলি, এই যে পেয়ে গেছো আস্তে আস্তে কিভাবে হাঁটে, তার ওয়ে অফ, তার স্টাইল অফ ওয়ে অফ ওয়াকিং হচ্ছে স্লো, তাই না? জি স্যার। ওকে, পি দিয়ে প্লেস, হ্যাঁ থ্যাংক ইউ, এটা দ্রুত আমরা শেষ করে ফেলি চলো। প্লেস ইকুয়াল টু, হোয়ার দিয়ে কোশ্চেন করলে পাওয়া যায়। ইয়া থ্যাংক ইউ, হোয়ার। আর টি দিয়ে কি হয় বলো? টাইম, হোয়েন। হ্যাঁ থ্যাংক ইউ। সো আমরা লিখবো হচ্ছে টাইম। আর আর দিয়ে আর রিজন, হোয়াই। ওয়াই। when, থ্যাংক ইউ। আর দিয়ে হচ্ছে রিজন। রিজন। আর এটা আমরা পাবো হচ্ছে কি দ্বারা প্রশ্ন করি? হোয়াই। ওকে, ওয়াই। তাহলে বাংলায়ও লিখে নিতে পারো তোমরা সাথে, যে কিভাবে, কোথায়, কখন, কেন। মাথায় এমপিটিআর রাখবে, এমপিটিআর এমপিটিআর এই এমপিটিআর আমরা এমপিটিআর দ্বারা প্রশ্ন করি। যদি একটা শব্দ পাই তাহলে অ্যাডভার্ব, আর একের বেশি শব্দ পেলে অ্যাডভার্বিয়াল প্রেস। ক্লিয়ার? জি স্যার। এমপিটিআর দ্বারা যদি প্রশ্ন করে একটা শব্দ পাই তাহলে সেটা কি বলো? অ্যাডভার্ব, আর একাধিক থাকলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হ্যাঁ থ্যাংক ইউ। সো আমরা বেশ কিছু এক্সাম্পল এখানে ধামধাম দিব। প্রথমে আমি দিলাম, ধরো হি কেম টু সি মি। সো টু সি মি এটা কি বলো? আল্লাহ চলে যায়, টু সি মি। রিজন, রিজন আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। থ্যাংক ইউ। বলবা অ্যাডভার্বিয়াল প্রেজ অফ রিজন, প্রেজ অফ রিজন। কারণ আচ্ছা। আচ্ছা, প্রশ্ন কাকে করবা? অ্যাডভার্ব বের করার সময় প্রশ্ন করবা ভার্ব কে, কাকে প্রশ্ন করবা? ভার্বকে। যখন সে ভার্বকে মডিফাই করবে। আর যদি অ্যাডজেক্টিভ কে মডিফাই করে তখন অ্যাডজেক্টিভ কে প্রশ্ন করতে হবে। অ্যাডভার্ব কিন্তু দুই দিকে কাজ করে, অ্যাডভার্বের মানে ক্যারেক্টার সুবিধার না, বুঝছো বিষয়টা? মানে ভার্বকে মডিফাই করলে ভার্বকে কোশ্চেন করব, আর অ্যাডজেক্টিভে করলে অ্যাডজেক্টিভকে প্রশ্ন করব। রাইট রাইট রাইট, নাকি? হ্যাঁ। মানে এই পার্টস অফ স্পিচের মধ্যে তোমার এই যে যেগুলো মানে একটু সুযোগ পায় তারা খালি পরকীয়া করে, বুঝছো? মানে এই যে অ্যাডভার্ব ধরো মনে করো মডিফায়ার একটা পাওয়ার পাইছে, ক্ষমতা পাই, সে মনে করো একদিক দিয়ে ভার্বের সাথে রিলেশন, একদিক দিয়ে আবার অ্যাডজেক্টিভের সাথে রিলেশন। নাউনও সেম, অনেক গুরুত্বপূর্ণ, সেও একটা পাওয়ারফুল। সেও মনে করো নাউনের রিলেশন কার কার সাথে বলো তো দেখি? সাবজেক্ট, নো নো নো, নাউনের রিলেশন হচ্ছে প্রথমত তোমার অ্যাডজেক্টিভের সাথে, বলো কার সাথে? নাউনের রিলেশন প্রথমত অ্যাডজেক্টিভের সাথে না? অন্য কেউ রেসপন্স করো আপাতত। মাহিয়ার নেটটা স্লো মনে হচ্ছে, ওর কথা আসতেছে না। ইতি আছো, তুমি রেসপন্স করো। হঠাৎ করে চলে গেল, সমস্যা মনে হয়। আমার মনে হয় প্রবলেম হয়েছে। জি স্যার। ওকে, এখন শুনতে পাচ্ছি তাই না? স্ক্রিনও তো দেখতে পাচ্ছি। জি স্যার।
জি স্যার দেখছি। চলো চলো জি স্যার আমি বলছিলাম যে নাউনের সাথে কার কার রিলেশন। আমি বলছিলাম নাউনের সাথে প্রথমত অ্যাডজেক্টিভ রিলেশন, বলো কার? নাউনের সাথে কার রিলেশন? নাউনের সাথে কার রিলেশন? তোমরা কি শুনতে পাচ্ছ? আচ্ছা নেট প্রবলেম করতেছে। তোমরা এখন শুনতে পাচ্ছ? জি স্যার স্ক্রিন আউট হয়ে জি স্যার গেছে। কিন্তু এরকম হয়ে যাচ্ছে কেন? আর মানে এই 8, 9, 10 তারিখে একটু মনে হয় দুর্বল দেশ সম্ভবত। চলো, এতক্ষণ তো ভালো ছিল, এখন এরকম তারা দিস নেটওয়ার্ক হ্যাঁ, আবার কেমন হয়ে গেছে নাকি? কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি স্যার। ওকে ওকে ওকে, আমি বলছিলাম আমি ক্লিয়ার করে দিই, কারণ তোমরা প্রশ্নে স্যার বারবার বাধাগ্রস্ত হয়েছে প্রশ্ন। আমি বলে দিই, ওই যে অ্যাডজেক্টিভের সাথে দুই নাউনের ধরনের সম্পর্ক সম্পর্ক। অ্যাডজেক্টিভের সাথে এরকম। নাউনের সম্পর্ক অ্যাডজেক্টিভের সাথে, আবার নাউনের সম্পর্ক কিন্তু প্রেপোজিশনের সাথে, তাই না? হ্যাঁ যেমন ধরো আমি বললাম হি ইজ এ গুড বয়, এখানে বয়ের আগে গুড বসেছে, তার মানে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসেছে। আবার আমি যদি বলি আই লিভ ইন নরসিংদী, দেখো এখানে নরসিংদী নাউনের আগে প্রেপোজিশন বসছে, বুঝছি? জি স্যার। এখন কারো যদি কনফিউশন থাকে যে কখন বুঝবো প্রেপোজিশন, কখন বুঝবো নাউন, তখন কিভাবে বুঝবা? দেখো আমি দুইটা উদাহরণ দিয়েছি। ইনটা কি বলতো? প্রিপোজিশন। ইন কি কোনোভাবে নরসিংদীকে সুন্দর, কালো, উন্নত, অনুন্নত কিছু বানাচ্ছে? না। শুধু বিভক্তি আকারে এসে না স্যার যুক্ত হবে। নরসিংদীতে, এই যে নরসিংদীতে মানে একটু বিভক্তি আকারে যুক্ত হবে, নরসিংদীকে সে সুন্দর করবে না, এক কথা একটু মডিফাই করবে না, বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার তাহলেই সে প্রেপোজিশন। আর যখন দেখবা এই যে সে কি এখন ছেলে না ভালো ছেলে, ভালো ছেলে মানে ভালো বয়কে ছেলে মডিফাই করতেছি। যদি নাউনকে নিয়ে নাড়াচাড়া করে তাহলে অ্যাডজেক্টিভ, বুঝছি? জি স্যার। ওকে, আমরা আরো এক্সাম্পল দিই। বলো, he reads with attention, এই with attention কি প্লিজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ম্যানার। থ্যাংক ইউ। সে কিভাবে পড়ে? মনোযোগের সাথে পড়ে। বলো কিসের সাথে পড়ে? মনোযোগের সাথে। হ্যাঁ, মনোযোগের সাথে এবার আসো, উই মাস্ট বাই দ্য টিকেটস নেক্সট উইক। নেক্সট উইক কি প্রেস বলো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। থ্যাংক ইউ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। এখন তোমাদেরকে আমি যদি বলি, ধরো ফাইন্ড আউট বাংলাদেশ, ফাইন্ড আউট বাংলাদেশ অন দ্য ম্যাপ, অন দ্য ম্যাপ। সো এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। থ্যাংক ইউ, কোথা থেকে বের করবো? ম্যাপ থেকে, অন দ্য ম্যাপ। থেকে বের করবো ম্যাপ থেকে। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ, বলো প্লেস। প্লেস। থ্যাংক ইউ। প্লেস। হ্যাঁ, প্লেস এবার আমরা একটু অন্যরকম এক্সাম্পল দেখি। তোমাদের পরিচিতই দিব, কিন্তু মনে করো আই এম গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার, রিসিভ ইউর লেটার। বলো, এই যে টু রিসিভ ইউর লেটার, এটা কি প্রেস? অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ রিজন। থ্যাংক ইউ, কিন্তু এটা কি ভার্বকে মডিফাই করছে না অ্যাডজেক্টিভকে?
গ্ল্যাড কে মডিফাই করছে মানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কে মডিফাই করেছে, তাই না? হুম। এতক্ষণ কিন্তু সবগুলা ভার্বকে মডিফাই করেছে, যেমন তোমার আহ পড়া, কিভাবে পড়ে মনোযোগের সাথে, ক্রয় করা, কখন ক্রয় করব, নেক্সট উইক, ফাইন্ড আউট, খুঁজে বের করো, ফাইন্ড খুঁজে বের করা, কোথা থেকে খুঁজে বের করবো, অন দা ম্যাপ। কিন্তু এই জায়গায় কিন্তু এসে আমি আনন্দিত। কেন আনন্দিত? চিঠি পেয়ে। চিঠি পেয়ে, টু রিসিভ ইউর লেটার। তার মানে এই যে আমি বলেছি না যে অ্যাডভার্বের সম্পর্ক দুইজনের সাথে, ভার্ব এবং বলো কার সাথে, অ্যাডজেক্টিভের সাথে, তাই না? হ্যাঁ। তার মানে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজের আরেকটা এক্সাম্পল দিই। ধরো আমাদের যে ট্রেন গুলো আছে, দ্য ট্রেন ইজ মুভিং। এখানে একটা জিনিস শেখাবো, দাঁড়াও, সুন্দর একটা জিনিস শেখাবো। ফার্স্ট এনাফ, ফার্স্ট এনাফ, আবার এনাফ ফার্স্ট, কোনটা কারেক্ট? ফাস্ট এনাফ। এনাফ ফার্স্ট। এক একজন এক এক অ্যান্সার করতেছে, নানামুনি নানামত। এই নানামুনি নানামত ইংরেজি কি বলো? এটা বলে গেছি। মেনি ম্যান মেনি মাইন্ডস, তাই না? ও, মেনি ম্যানস, মেনি মাইন্ডস। হ্যাঁ, অনেক মানুষের অনেক মন, কিন্তু এটার বাংলা হচ্ছে নানামণি নানামত, তাই না? হুম। তারপরে চোখের আড়াল তো মনের আড়াল, ইংরেজি বলো। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। থ্যাংক ইউ, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। সো অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এখানে তো বললেন না কোনটা আগে আসবে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, তোমারটাই কারেক্ট ছিল। এটা হচ্ছে তোমার এনাফ আগে আসবে, যদিও এটা আমরা অ্যাডজেক্টিভ এর ক্লাসে শিখবো এনাফের ব্যবহার। তো এখন আমি একবার বলি, কারণ আমি এক কথা তোমাদের সম্ভবত 3-4 বার করে বলা হবে, সমস্যা নেই। যত শুনবা তত ব্রেনে স্থির হয়ে বসবে। এনাফ হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের পরে বসে আর নাউনের আগে বসে। এবং এটা মনে রাখার জন্য আমি তোমাদের একটা চরম টেকনিক দিতে পারি, সেটা হচ্ছে শুধু এই জিনিসটা মনে রাখবা, জীবন মনে থাকবে। গুড এনাফ গুড এনাফ। ফুড, এটাকে হাইলাইট করে রাখো। এই জিনিসটা মনে রাখবা, সারা জীবন এনাফের ব্যবহার আর ভুলবা না। গুড এনাফ ফুড। মানে এনাফ নাউনের আগে বসে, অ্যাডজেক্টিভের পরে বসে। হ্যাঁ, এই যে দেখো, গুড কি অ্যাডজেক্টিভ না? হুম। অ্যাডজেক্টিভের কোথায় বসছে? পরে। পরে আর ফুড তো নাউন, তাই না? এর আগে। হ্যাঁ, তার মানে এটা অর্থ হচ্ছে যথেষ্ট ভালো খাবার, গুড এনাফ ফুড। এটাই শুধু মনে রাখবা, গুড এনাফ ফুড। তাহলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের বসে হচ্ছে তোমার, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের বসে পরে আর নাউনের বসে আগে। এই ফার্স্টটা কি অ্যাডজেক্টিভ ছিল না অ্যাডভার্ব? এটা অ্যাডভার্ব। থ্যাংক ইউ, কারণ এটা অর্থ কিন্তু দ্রুত। কিভাবে দ্রুত? ম্যানার বোঝাইছে কিভাবে যায়। দ্য ট্রেন ইজ মুভিং, ট্রেন চলছে ফাস্ট এনাফ, যথেষ্ট দ্রুত। এবার আমরা নেক্সটে চলে যাই। নেক্সট টপিক হবে আমাদের নাম্বার কত যেন, 4। আমরা লিখবো ভার্বাল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ লিখে একদম ঝটপট লিখে ফেলো, হাউ টু আইডেন্টিফাই। ভার্বাল ফ্রেজের ভার্সন হচ্ছে মাত্র 2টা। তো হাউ টু আইডেন্টিফাই লিখবা, লিখবা হচ্ছে ভার্বাল ফ্রেজ 2 ভাবে গঠিত, এটা লিখবা। ভার্বাল ফ্রেজ 2 ভাবে গঠিত হয়। 2 ভাবে গঠিত হয়। কয় ভাবে গঠিত হয় বলো? 2 ভাবে। এটা লিখবা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব। 1 নাম্বার লিখবা, তারপর হ্যাঁ, অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব ভার্ব সমান লিখো ভার্বাল ফ্রেজ, সমান ভার্বাল ফ্রেজ। হুম। এটা একটা। আর নাম্বার 2 লিখো হচ্ছে ভার্ব প্লাস প্রেপোজিশন সমান ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ। ইয়েস। ওকে, সো আমরা এক্সাম্পল দিয়ে দিই। ধরো আমি বললাম উই আর লার্নিং ইংলিশ, উই লার্নিং ইংলিশ। সো দেখো, এটা অনেক মজা। এগুলো মানে তোমাদের প্রশ্ন হবে শুধু, তবে আমরা সবগুলোই শিখবো, যেহেতু আমরা শিখছি, শেখাটা অনেক মজা।
বিষয়টা হচ্ছে প্রশ্ন হবে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, এই চারটা থেকে। এই ভার্ব টার্ব থেকে কখনো প্রশ্ন আসে না, হ্যাঁ? আসার মতো নয়, অনেক ইজি তো। দেখো এখানে আরো ভার্ব আবার লার্নও ভার্ব, তাহলে এখানে অন্য কোনো ফ্রেজ হওয়ার কোনো সুযোগ আছে? না, ভার্বাল ফ্রেজ। আর Verbal হচ্ছে phrase। অক্সিলারি, লার্নিং হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব। তো এই অক্সিলারি আর মেইন ভার্বের নিচে যে আন্ডারলাইন করে অন্য কোনো ফ্রেজ তো হওয়ার কোনো সুযোগই নেই, আছে? না, না। তারপর ভার্বাল আসো, ফ্রেজ। এবার দেখো she looks after her ailing mother. She looks after her ailing mother, তো আমরা এখানে আন্ডারলাইন করবো looks after। নরমালি আমরা জানি after। look মানে তাকানো, কিন্তু look after মানে কি তাকানো না দেখাশোনা করা? দেখাশোনা করা। আই মিন টেক কেয়ার করা, যত্ন করা। তো এখন আন্ডারলাইনটা হইছে ভার্ব এবং প্রিপোজিশনের পরে, বলো কিসের পরে? ভার্বাল প্রিপোজিশন। মানে ভার্ব আর প্রিপোজিশন নিচে আন্ডারলাইন হয়েছে। তাহলে এখন তোমরা প্রশ্ন করতে পারো আমাকে, বা আমি তোমাদেরকে প্রশ্ন করতে পারি যে এখানে তো সমান অধিকার হওয়ার কথা, তাই না? এখানে মানে মানে কয়টা শব্দ আছে এই জায়গায়? দুইটা। তো এরকম ভাগাভাগি হওয়ার কথা না, যে 50% ক্ষেত্রে প্রিপোজিশনাল ফ্রেজ, 50% ক্ষেত্রে ভার্ব আর ফ্রেজ, এরকম হওয়ার কথা না? প্রিপোজিশন ফ্রেজে তো প্রিপোজিশন আগে থাকবে, তারপরে অন্যান্য শব্দ থাকবে। আমি এখন প্রিপোজিশনাল ফ্রেজে আপনি যাচ্ছেন কেন? আমি এখানে নগদ প্রশ্ন করছি, এটার উত্তর দিয়ে যান। এটা আপনি বলেন। কেন? তোমরা একটু থিঙ্কিং করো, 30 সেকেন্ড থিঙ্কিং করো, যে একটা দুইটা শব্দ আছে, একটা ভার্ব একটা প্রিপোজিশন, তাহলে একবারে স্বৈরাচারের মতো সবসময় ভার্বাল ফ্রেজই কেন হবে? মাঝে মধ্যে প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যেতে পারে না এটা? জানি না স্যার। চলো মজা করি, আমার থিঙ্কিং গুলো তোমাদের সাথে শেয়ার করি, এগুলো একান্তই আমার থিঙ্কিং। প্রথমে একটা প্রবাদ বাক্য বলি, তোমরা শুনছো না, মাইট ইজ রাইট? শুনছো? অর্থ কি? জোর যার মুল্লুক তার। ও হ্যাঁ। এবার একটা গল্প বলি, তোমরা শুনছো, সংক্ষেপে বলি, ছোট্ট করে বলি। সেটা হচ্ছে, ওই যে একবার শুনছিল না, আহ ওই যে বনের মধ্যে যে বাঘ আর শিয়াল এরকম ছিল, তো হচ্ছে ওই যে তোমার গরু টরু ধরে নিত, তো খাওয়ার পরে ওই যে শিয়াল মানে বাঘকে বলতো যে কোনটা, মানে তিনটা গরু নিয়ে আসছে, কোনটা খাবো, তো কোনটা দিয়ে শুরু করব, বা তুই কোনটা আমি কোনটা? তো শিয়াল যে বলতেছিল 1 নম্বরটা আপনি, 2 নম্বরটা আপনি, 3 নম্বরটা আপনিই খাবেন। শুনছেন এরকম কিছু? না। মানে আচ্ছা। বিষয়টা হচ্ছে, আমরা যখন এবার এবার বাস্তবে আসো। হ্যাঁ, কি বলতেছো? আজকে ফার্স্ট টাইম শুনলাম স্কুলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে মানে শিয়াল অনেক চালাক না, এরকম আমিও কিন্তু স্পষ্ট মনে করতে পারতেছি না, শিয়াল অনেক চালাক না, বলতেছিল যে আপনি এটা দিয়ে করবেন নাস্তা, ওইটা খাবেন দুপুরে আর ওইটা খাবেন রাত্রে, বুঝছো বিষয়টা? আচ্ছা। মানে সবই আপনার। আর নয়তো ওই মানে এরকম মনে হয় কাহিনীটা ছিল যে আগে শিয়াল একটা কিছু বলছিল, মানে আমি খাবো ওইটা আপনি এটা, এরকম, পরে ওই শিয়ালের বাঘ থাপ্পড় দিয়ে মেরে ফেলছিল, বুঝছো? তখন দ্বিতীয় শিয়াল এই কাহিনী থেকে সে টেকনিক্যালি অ্যান্সার করছে আর কি, মানে যেন খুশি থাকে। এখন ওইটা বাদ দাও, ওইটা বাদ দাও, দিয়ে মারছি। আমি আমি ডিরেক্টলি কোনো নাম বলতেছি না। আমাদের এই যে, তোমরা কি শোনো না, আমাদের এক্স প্রাইম মিনিস্টার বা এদের যে তোমার ইয়ে করে দেয়, ওই যে বিভিন্ন জায়গায় জায়গা আছে আমাদের এমপিদের, পুরা উপজেলার মধ্যে ম্যাক্সিমাম কত কত জায়গা এমপিদের আন্ডারে থাকে, এগুলা যে মানে কিনে বা দখল করে, এগুলো আসলে কি এমপিরা ডাইরেক্ট এসে করে না, যে চামচারা করে? চামচারা করে, সারগিত্রা। এবং এমপি কিন্তু বলো না যে আমার এটা লাগবে, চামচা। চামচাই কিন্তু আইসা বলে যে স্যার এই জমিটা আপনাকে আমি যে কোনো ভাবে দিবই দিব, আর নয়তো আমার ভূমি হবে না, বুঝছো বিষয়টা? তেল মাহে। এইভাবেই হয়, মানে এইভাবেই হয় ভাই, মানে প্রফেশনাল সেক্টর গুলোতে এইভাবেই হয়। আর আর আমি একটা বড় হুজুরের ওয়াজে শুনছিলাম যে হচ্ছে তোমার বলছিল যে কোন যুগে এই রাজা বাদশারা, ব্যতিক্রম হতে পারে, এটা তার কোরআন হাদিস না, বলছে কোন যুগে রাজা বাদশারা ওই খারাপ ছিল না, খারাপ ছিল তাদের চামচারা, বুঝছো? আচ্ছা। মানে ধরো তোমরা আমার সাথে এখন কিন্তু একটা রুমের ভিতরে আছো, জুম রুমের ভিতরে আছো, তো এখন তোমরা যা বলতেছো আমি কি শুনতেছি না?
জি স্যার। কিন্তু এই রুমের বাহিরে যা বলতেছে যে কথা আমি কি শুনতেছি? না। ওই চামচারা আশেপাশে যা বলে নেতা তাই জানে, বাইরের খবর জানে না, বুঝছো? জি স্যার। এই হচ্ছে প্রবলেমটা ক্রিয়েট হয়। এদিক দিয়ে মনে করো মানুষ রাইগা মনে করো আন্দোলনে নেমে যাবো, ওই চামচা তখনও নেতারে বলে সব ঠিকঠাক আছে স্যার, কোনো চিন্তা করেন না, আপনি ঘুমান, বুঝছো? ইয়েস ভেরি গুড স্যার। পরে সকালবেলা পালাই যায়। এইটাই হচ্ছে কাহিনী। চলো আমরা সো স্যার আমাদের অবস্থাটা হচ্ছে এরকম, ইয়েস ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের অবস্থাটা এখন হচ্ছে ইয়েস ভেরি গুড, আপনি যা বলতেছেন হ্যাঁ, ঠিক আছে। এরকমই আচ্ছা তো স্যার। এটা তো আমাদের রিয়েলিটি। আর আমি তো হচ্ছে তোমার হ্যাঁ, প্র্যাকটিক্যাল লাইফ থেকে প্রচুর কিছু শিখি, ধরো রাস্তাঘাট থেকে, প্র্যাকটিক্যাল সিচুয়েশন থেকে ট্রাই করি শেখার জন্য আর কি। আর এগুলো কাজেও লাগে, মজাও পাই, এনজয় করা যায়। এখন এনজয় করি, আগে কষ্ট পেতাম, এখন এনজয় করি, এখন হাসি আসে, মজা পাই। চলো, এটাই হয় একটা সময় মানুষ যে জিনিস নিয়ে হার্ট হয়, কষ্ট পায়, শক্ট হয়, অবাক হয়, সারপ্রাইজড হয়, একটা সময় সেই জিনিসটা তার কাছে অনেক ইজি হয়ে যায়, মানে হাস্যকর হয়ে যায়। চলো, সো মাইট ইজ রাইট, জোর যার মুলুক তার। এখন প্রেপোজিশন, তার কোনো ভ্যালু আছে ভাই? তাকে ইংলিশের বলা হয় তোমার অলংকার, আই মিন কসমেটিক্স বলা হয়ে থাকে। তার মানে সৌন্দর্য বৃদ্ধি করে। ওই ম্যান্ডেটরি কিছু না, সৌন্দর্য বাড়ানোর জন্য আনলে আনলাম, না আনলে নাই। যেমন ধরো আমি বললাম যে আই ইট রাইস, তোমরা সারা জীবন যে বাক্য বলে আসছো, বাক্য কি কোনো অসম্পূর্ণ আছে না শেষ? শেষ। তাহলে এটা কি শেষ। এই বাক্য শেষ করার জন্য কোনো প্রিপোজিশন লাগছে? না। মানে আমি যদি বলি ইন দা মর্নিং, ইন দা মর্নিং, তাহলে ইন দা মর্নিং কি ম্যান্ডেটরি না অতিরিক্ত অংশ? অতিরিক্ত অংশ। কিন্তু এখন তুমি যদি বলো যে স্যার চলেন আমরা এবার এই বাক্য থেকে আমরা ইট কে বাদ দিয়ে দিই, দিলাম তোমাদের কথায় বাদ, ইট বাদ দিয়ে আই দিলাম, রাইস মর্নিং। আমি সকালে ভাত। বাক্য হইছে? না। না, ভাব নাই। তার মানে ইট হচ্ছে ওই যে বাঘ আর শিয়ালের গল্পের মধ্যে বাঘ যেমন, ভার্ব হচ্ছে এরকম, মানে ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। সবচেয়ে পাওয়ারফুল পার্সেস পিস হচ্ছে ভার্ব, ভার্ব ছাড়া কোনো বাক্যই হয় না। তুমি অন্য সকল পার্সেস পিস ছাড়া বাক্য তৈরি করতে পারবে। যেমন আমি যদি তোমাকে এখন বলি এই ডু করো, এটা একটা বাক্য হয়ে গেছে না? ইম্পারেটিভে তো সাবজেক্ট থাকে না, নাউন থাকে না, তাও তো হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভাই ভার্ব ছাড়া বাক্য হয় না। তার মানে তাহলে সে প্রেপোজিশনকে 1% পাত্তাও দিবে না। ভার্ব প্লাস প্রেপোজিশন থাকলে একচেটিয়া ভাবে সেটা ভার্ব ভার্ব ফ্রেজ, বুঝছি বিষয়টা? জি স্যার। আন্ডারলাইন যদি ভার্ব প্লাস প্রেপোজিশনের নিচে থাকে তাহলে একচেটিয়া সেটা ভার্ব ভার্ব ফ্রেজ। ওকে ফাইন, তাহলে ভার্ব ভার্ব ফ্রেজ বলো কয় ভাবে গঠিত হয়? দুই ভাবে। হ্যাঁ, কিভাবে কিভাবে? অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব, আর হচ্ছে ভার্ব প্লাস প্রিপোজিশন। প্রেপোজিশন, থ্যাঙ্কস আ লট। এখন আমরা নেক্সট পেজে চলে যাই, কয় নাম্বার 5? হ্যাঁ। প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপো, আমার সাথে এইসব টপিক তোমরা যখন প্র্যাকটিস করবা হিউজ মজা পাবা, এনজয় করবা আশা করি। আমি আগে গ্রামার গুলো শেষ করি, তারপরে ধুমধাম প্র্যাকটিস হবে। প্রেপোজিশনাল ফ্রেজ, আরো আরো দুইটা আছে। না না আজকে প্র্যাকটিস করবো না, আমি বলতেছি গ্রামার গুলো আগে শেষ করি আমি, তাই না? তখন তো আমাদের হিউজ প্র্যাকটিস চলবে। জি প্রেপোজিশনাল স্যার। ফ্রেজ, আচ্ছা প্রেপোজিশনাল ফ্রেজ এটা লিখো। আর কয়টা লেখা হবে? কয়টা? আর কয়টা আছে? আর দুইটা আছে। আজকে ফ্রেজ আর দুইটা আছে। প্রেপোজিশনাল পরে ওগুলা ওগুলা মানে 1 মিনিটে হয়ে যাবে আর কি, শুধু এক্সাম্পল দিলে হয়ে যায়। ওগুলা কোনো ফ্রেজে মানে এমনি আমরা সব পড়বো তো ডিটেলস, এই জন্য ওগুলা পড়বো। চলো, প্রেপোজিশনাল ফ্রেজের মধ্যে তোমরা লিখো, লিখো কোনো ফ্রেজের শুরুতে এবং শেষে যদি প্রিপোজিশন থাকে তাহলে সেটি অবশ্যই প্রেপোজিশনাল ফ্রেজ। কোনো ফ্রেজে শুরুতে এবং শেষে। কোনো ফ্রেজের শুরুতে এবং শেষে যদি প্রেপোজিশন থাকে তাহলে সেটি অবশ্যই প্রেপোজিশনাল ফ্রেজ। কোনো ফ্রেজের শুরুতে এবং শেষে যদি প্রেপোজিশন থাকে তাহলে সেটি অবশ্যই প্রেপোজিশনাল ফ্রেজ। জি স্যার, লিখে। শেষে যদি কোনো ফ্রেজের শুরুতে এবং শেষে যদি প্রেপোজিশন থাকে তাহলে সেটি অবশ্যই প্রেপোজিশনাল ফ্রেজ। উই join here, we join here with a
view to learning English. We join here with a view to learning English. So এখানে দেখা হচ্ছে তোমার with a view to নিচে আন্ডারলাইন করবো আমরা। আমরা এখানে যোগ দিই we join here with a view to learning English. So এখানে দেখো এই যে একটা ফ্রেজ with a view to, এটার অর্থ হচ্ছে উদ্দেশ্যে। বলো কি? উদ্দেশ্যে। এই শুরু হচ্ছে কি দ্বারা? উইথ প্রিপোজিশন। আচ্ছা, with দ্বারা, শেষ হয়েছে কি দ্বারা? টু প্রিপোজিশন। ভাই তাহলে এই প্রেসকে কি পুরা লক করে দিছে না সামনে পিছনে? হ্যাঁ। কারো ঢোকার কি সুযোগ আছে? না। ঢুকবে কিভাবে? এই ইংরেজি বাংলা এগুলোর মধ্যে কি উপর নিচ দিয়ে ঢুকা যায়? ঢুকলে তো হয় সামনে দিয়ে ঢুকতে, আনতো পিছন দিয়ে ঢুকতে হয় নাকি? জি স্যার। তাহলে দুই জায়গায় বন্ধ। এদিক দিয়ে উইথ দা গার্ড হিসেবে প্রিপোজিশন, টু গার্ড হিসেবে প্রিপোজিশন। তাহলে শুরুতেও শেষেও মানুষে বলে শেষ ভালো যার সব ভালো স্যার। ইংরেজি বলো, ইংরেজি বলো। অল গুডস ইন গুড কি জানি একটা ভুলে আমরা তো গেছি। ক্লাসের শেষের দিকে আছি। তোমাদের আমি তো অনেক কিছু নিয়ে আলহামদুলিল্লাহ তোমার সুযোগ হয় রিসার্চ করি। সো আমার মাথায় আলহামদুলিল্লাহ অনেক কিছু আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, জানা নিয়েই থাকি সব সময়। এটা হচ্ছে অল এইমস, তাই না? অল ওয়েল, কি জানো? অল, আচ্ছা আমি ইজ দিয়ে লিখি, এটা মানে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেয়, কিন্তু আমার ওই আবার ল্যাপটপে যেতে হবে কারণ কিবোর্ডে অ্যাপোস্ট্রফিটা পাই না। অল ইজ ওয়েল এন্ডস, দ্যাট মিন্স ওয়েল। মানে শেষ ভালো যার সব ভালো তার। এটা হচ্ছে শেষের গুরুত্ব। বলো কিসের গুরুত্ব? শেষের গুরুত্ব। এবার 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 শুরুর গুরুত্ব দিয়ে কিছু বলো তো। ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। থ্যাংক ইউ। এটা আমি শুনি নাই, আমি যেটা জানি এটা আমার দিতে হবে। ফার্স্ট ইমপ্রেশন কাউন্টস, বলো। কাউন্টস। কাউন্টস মানে ফার্স্ট ইমপ্রেশনকে বিবেচনা করা হয়, গণনা করা হয়, বুঝছো? এটাই ওইটা আমি বইয়ে পড়ছি আছে। আচ্ছা, ফার্স্ট ইমপ্রেশন থ্যাংক ইউ। ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন, না? জি স্যার। মানে এটা কিন্তু ফার্স্ট ইমপ্রেশনের গুরুত্ব বোঝাচ্ছে, তাই তো? হ্যাঁ এটা অনেকগুলো সেক্টরে হয়, যেমন তোমার জব ইন্টারভিউতে। হ্যাঁ, ওই যে প্রেজেন্টেশনের সময় ফর্মাল ড্রেস পরে যাইতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি জব ইন্টারভিউতে তোমাকে জিজ্ঞেস করছে যে ধরো আধা ঘন্টা তোমার ভাইবা হবে, তুমি জানো। তোমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তুমি মনে করো চুপ করে বসে রয়েছো। পরে বলতেছে যে হোয়াট ইজ দ্য নেইবারিং কান্ট্রি অফ বাংলাদেশ, তুমি এখানে চুপ করে বসে আছো। আমি চুপ করে এখন থাকবো, পরে শেষে খেলাটা দেখাবো, হবে? না। তোমার তো একটু পরে আমি বেরি করে দিব, 2 মিনিট পরে তোমার বেরি করে দিবে। এরপরে আসো আমরা যে অ্যারেঞ্জ ম্যারেজ গুলা হয়, অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজের সময় অ্যারেঞ্জ ম্যারেজের সময় কি কোনোদিন এমন হয় যে ছেলে মেয়ে দেখতে 3 বার যায়, 2 বার যায়? কি জানি। না স্যার। কি জানি কি, তুমি কখনো দেখছো যে ওকে দেখতে আসতেছে একই ছেলে বারবার? না। বারবার স্যার, আমি দেখতে দেখছি। আসে না, বারবার দেখতে আসে না, একবারই দেখতে আসে। পরে হচ্ছে আসে আবার ওই যে ডেট ফিক্স করার জন্য, নাকি? মানে একবার পছন্দ হইলে পরে আবার আসে। পরে তো ডেট ফিক্স করার জন্য, ওইটা তো আর দেখতে আসে না, দেখতে আসে। স্যার অভিজ্ঞতা নাই। তার মানে প্রথমেই যদি, আরে ভাই কিসের স্যার, অভিজ্ঞতা? আমি একটু- আমার কি অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা লাগে এগুলো তুমি সমাজে চারদিকে দেখো না নাকি? নাকি তুমি আকাশ থেকে পড়ছো? মেন্টাল থাকলে এরকম হয়। নাকি তুমি আকাশ থেকে পড়ে পড়ে সরাসরি মডেল কলেজে ভর্তি হয়ে গেছো, কোনটা? আচ্ছা, দেখি স্যার। তার মানে এই মানে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে দেখে পছন্দ হয়েছে বিয়ে হবে, আর পছন্দ না হয়েছে ফার্স্ট ইমপ্রেশন কাউন্ট আর কি, কাউন্টস। ওকে, তাহলে শেষেরও গুরুত্ব আছে, প্রথমের গুরুত্ব আছে, আর নেগেটিভলি আরেকটা জিনিস আছে, সেটা বলে দিই। ফার্স্ট ডোজ ডাজ দ্য ড্যামেজ। টি বাদ পড়ে গেছে না? ফার্স্ট ডোজ ডাজ দ্য ড্যামেজ। এটার অর্থ কি? এটা হচ্ছে বাংলাদেশে যারা এডিক্টেড, নেশাগ্রস্ত, তাদেরকে যে রিহেবে পাঠায়, জানো না? রিহেব, ওই যে ভালো করার জন্য, সুস্থ করার জন্য। তো এই রিহেবের মধ্যে এই ডায়লগটা দেওয়া হয়। ধরো তুমি যদি একজন স্মোকারকে 40 বছর বয়সে প্রশ্ন করো আপনি কেন স্মোকিং করেন, তাহলে দ্য বেস্ট অ্যান্সার উইল বি প্রথম একদিন খাওয়ার পরে জুইলে গেছি, বুঝছো? ও সিমিলারলি গাঁজা, সিমিলারলি হিরোইন, সিমিলারলি মদ,
সবকিছু মানে সারা জীবন খাইয়া যতটুকু ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় কোন খাওয়াটা? প্রথমটা। কারণ প্রথম না খেলে তুই সারা জীবন খাইতো না নাকি? ও হ্যাঁ, বুঝছি এবার। তার মানে ফার্স্ট ডোজ ডাজ দ্য ড্যামেজ, মানে প্রথম ডোজই ক্ষতিটা করে, বুঝছি? জি স্যার। তার মানে আমরা ফার্স্ট দিয়েও দুইটা জিনিস দেখলাম আর অল দিয়ে শেষ দিয়ে একটা দেখলাম আর কি। ওকে, চলো আমরা সো একটা দেখলাম উইথ এ ভিউ টু, আর একটা চলো একটা এক্সাম্পল দেই। ধরো দেয়ার ইজ আ কম্পিউটার market in front of NGC. ইন ফ্রন্ট অফ হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। থ্যাংক ইউ। নরসিংদী গভর্নমেন্ট কলেজ, এনজিসি, তাই না? তাহলে একটা কম্পিউটার মার্কেট আছে নরসিংদী গভর্নমেন্ট কলেজের সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে। দেখো এখন শুরু হয়েছে ইন দ্বারা, শেষ হয়েছে কি দ্বারা? অফ দ্বারা। অবশ্যই কি প্রেস, প্রিপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল প্রেস, থ্যাংক ইউ। এখন একটু সূক্ষ্ম ব্রেনে চিন্তা করো তো, প্রেপোজিশনাল প্রেস মানে প্রেপোজিশন দ্বারা শুরু হয়েছে কোন কোন প্রেস আমাদের, আমরা যে কয়টা প্রেস পড়লাম এই পাঁচটার মধ্যে? মানে প্রিপোজিশন দিয়ে শুরু কোন হইছে। কোন প্রেস প্রেপোজিশন দ্বারা শুরু হয়েছে বা হতে পেরেছে, একটু সূক্ষ্মভাবে চিন্তা করো। নাউনের পরে প্রিপোজিশন ফ্রেজ হয়, সরি উল্টা বলছি, প্রিপোজিশনের পর নাউন ফ্রেজ হয়। অ্যাডভার্বিয়াল আমি ফ্রেজ। আমি মনে হয় বোঝাতে পারিনি, আমি একটু সহজ করে বলতেছি, আমি গুছাই দিচ্ছি, দাঁড়াও। অ্যাডজেক্টিভ প্রেজের মধ্যে আমরা একটা ভার্সন পড়েছি না যে নাউনের পরে প্রেপোজিশন দ্বারা অ্যাডজেক্টিভ প্রেজ শুরু হতে পারে? হ্যাঁ। ওই যে দা বয় ইন ব্ল্যাক, দা গার্ল ইন রেড, মনে আছে? হুম। তার মানে অ্যাডজেক্টিভ প্রেজ ও প্রেপোজিশন দ্বারা শুরু হতে পারে। এবার আসো, আমি যদি বলি উই প্লে ইন দা ফিল্ড, এই ইন দা ফিল্ডটা কি প্রেস? নাউন ফ্রেজ। এই কি বলে ইন দা ফিল্ড পুরোটা কি প্রেস? ও প্রিপোজিশনাল ফ্রেজ। এই কি বলে? স্যার কি? আরে ভাই কি বলতেছেন, মাথা তো অনেকক্ষণ ক্লাস করার পরে মাথা মনে হয় ডিপ হয়ে গেছে ভাই। অ্যাডভার্বিয়াল প্রেজ না? তাহলে আমরা দেখলাম অ্যাডজেক্টিভ প্রেজও প্রিপোজিশন দ্বারা শুরু হতে পারে, আবার অ্যাডভার্বিয়াল প্রেজও কি দ্বারা শুরু হতে পারে? প্রিপোজিশন দ্বারা। প্রিপোজিশন দ্বারা, ইয়েস। এখন শুধু মনে রাখবো, যদি মনে না থাকে তাহলে লিখে রাখবো। বাই চান্স আমাদেরকে যাচাই করার জন্য এমনও করতে পারে যে তোমার এটা 100% অ্যাডভার্বিয়াল প্রেজ, কারণ ভার্বে প্রশ্ন করে অ্যান্সার পেয়েছি, কিন্তু প্রশ্নের অ্যান্সারের অপশনের মধ্যে কি করবে? অ্যাডভার্বিয়াল প্রেজ দিবেই না, অপশনে দিবে প্রিপোজিশনাল প্রেজ। বলো কি দিবে? প্রিপোজিশনাল ফ্রেজ। এখন আমার তো কিছু করার নাই, আমি দেখতেছি এটা 100% অ্যাডভার্বিয়াল প্রেজ কিন্তু অপশনে নাই, তখন আমি কি অ্যান্সার করবো? আবার সেম ওই যে তোমরা যে দেখছো ওই যে কি জানো, ধরো আমি বললাম দা স্টুডেন্টস, দা স্টুডেন্টস ইন দা ক্লাসরুম আর ব্রিলিয়েন্ট। তো এখন দেখো ইন দা ক্লাসরুম এটা কি প্রেস? ইন দা প্রিপোজিশনাল ফ্রেজ। এই যে ইন দা ক্লাসরুম কি প্রেস বলো? অ্যাডভার্বিয়াল মাইরা তক্তা বানায় ফেলতে হবে একদম। ফ্রেজ। এটা কি অ্যাডভার্বিয়াল না অ্যাডজেক্টিভ? এই ইন দা ক্লাসরুম মানে কি ক্লাসরুমের ভিতরে না? ক্লাসরুমের ভিতরে হয় মেধাবী, ভাই ক্লাসরুমের ভিতরে কে মেধাবী? স্টুডেন্টস না? তো আমরা কি পড়ছি যে নাউনের পরে বসে অ্যাডজেক্টিভ প্রেস নাউনকে মডিফাই করে না? জি স্যার, তাহলে অ্যাডজেক্টিভ প্রেস, কিন্তু শুরু হয়েছে কি দিয়া? ইন্ডিয়া প্রিপোজিশন দিয়া। প্রিপোজিশন। তুমি দেখতেছো এটা 100% অ্যাডজেক্টিভ প্রেস কিন্তু অপশনে নাই, তখন অ্যান্সার কি করবো? প্রিপোজিশনাল ফ্রেজ। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। তার মানে স্যার আমাদের বলো কোচিং এ পড়াইছে আর কিছু মানে ডিটেইলস এ বলে নাই, শুধু বলছে প্রিপোজিশন প্লাস অন্যান্য শব্দ হইলে প্রিপোজিশনাল ফ্রেজ।
তাহলে এখন তুমি এগুলাকে কি বলবা? ইন দা ফিল্ডকেও কি প্রিপোজিশনাল ফ্রেজ বলবা? না, অ্যাডভার্বিয়াল। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তোমরা, আমি সময় দিচ্ছি বলতে, আমি এগুলা নিজেরটা নিজে বলতে কিন্তু কনফিডেন্স এবং তোমাকে ইন্সপায়ার করার জন্য আমার একটু শান্তি পাওয়ার জন্য বলতেই হয়। আই হ্যাভ আ লট অফ এক্সপিরিয়েন্সেস, স্টিল আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ, সো লট অফ এক্সপিরিয়েন্সেস, আই এম লার্নিং ইংলিশ স্টিল। সো ডিটেলস যা পাবা এগুলো কোচিং এ কল্পনা করাটা এক্সপেক্ট করা উচিত না। ওকে, চলো তারপরে হচ্ছে তাহলে আমরা ডিটেলস শিখলাম যে অ্যাডজেটিভ ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ এই দুইটা শুরু হতে পারে প্রিপোজিশন দ্বারা, হয়ও, কিন্তু অপশনে যদি না থাকে তখন আমরা অ্যান্সার প্রিপোজিশনাল ফ্রেজই করব, ঠিক আছে? জি স্যার। ঠিক স্যার। ওকে, তাহলে আমরা এখন চলে যাব নাম্বার 6। কনজাংশন। কনজাংশনাল ফ্রেজ। আচ্ছা বলো তো দেখি কনজাংশনের কাজ কি? যুক্ত করা। থ্যাংক ইউ। মানে আমরা গ্রামের ভাষায় এটাকে বলি জোড়াতালি। কি বলি বলো? জোড়াতালি। জোড়াতালি। তো এই জোড়াতালি দেওয়াটাই হচ্ছে এই কনজাংশনের কাজ। তবে এটা তুমি লিখে নিতে পারো যে কনজাংশনের কাজ হলো এটা একটা স্পেশালি 3 স্টার বা নোট টাইপের লিখবা, তাহলে এক জায়গায় আমাদের দুইটা কনফিউশন দূর হয়ে যাবে। লিখবা কনজাংশনের কাজ হলো সমান জিনিসকে যুক্ত করা, অন্যদিকে প্রিপোজিশনের কাজ হলো অসমান জিনিসকে যুক্ত করা। এটা লিখবা, কনজাংশনের কাজ হলো সমান জিনিসকে যুক্ত করা, অন্যদিকে প্রিপোজিশনের কাজ হলো অসমান জিনিসকে যুক্ত করা। কনজাংশনের কাজ হলো সমান জিনিসকে যুক্ত করা, অন্যদিকে প্রিপোজিশনের কাজ হলো অসমান জিনিসকে যুক্ত করা। জি স্যার, লিখেছি। থ্যাংক ইউ। I play cricket and অলসো প্লে ফুটবল। এই যে এন্ড কনজাংশন। কনজাংশন, কেন কনজাংশন হয়েছে সে? সমান জিনিস। আমি দেখো তার আগে আছে দেখো, তার আগে সাবজেক্ট আছে, ভার্ব আছে। তার আগে কি আছে বলো? সাবজেক্ট আর ভার্ব আছে না? হ্যাঁ আমাদেরকে আমি যেহেতু ক্লজ পড়াই নাই, ক্লজ দিয়ে এখন বলতেছি না, আমি আপাতত বলতেছি এটা একটা বাক্য, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। পরেও কি সাবজেক্ট আই প্লে ভার্ব আছে না? হ্যাঁ তার মানে আগের তো একটা বাক্য, পরের তো একটা বাক্য, এই দুইটা সমান জিনিসকে যুক্ত করেছে কে বলো? এন্ড এন্ড। কনজাংশন। তাহলে এই সমানকে যুক্ত করলে, এবং তোমরা তো সারা জীবন বলে আসতেছো রহিম এন্ড করিম বলে আসতেছো না? হ্যাঁ। তাহলে রহিম একটা মানুষের নাম, রহিম একটা মানুষের নাম, করিম একটা কিসের নাম? মানুষের নাম। তাহলে এটা কি হবে? কনজাংশন। কনজাংশন হবে না? জি স্যার। আমরা যখন বলবো যে উই লিভ ইন নরসিংদী, দেখো তো এই ইনের আগে কি আছে? সাবজেক্ট ভার্ব, পরে কি সাবজেক্ট ভার্ব আছে? হ্যাঁ স্যার। তাহলে সমান হয়েছে না অসমান? অসমান। তাহলে ইনটা কি? প্রিপোজিশন। হ্যাঁ, জোড়া কিন্তু কনজাংশনও দেয়, প্রিপোজিশনও দেয়। সমানকে দিলে কনজাংশন আর সমানকে দিলে বলো কই? প্রিপোজিশন। প্রেপোজিশন। থ্যাংক ইউ। তাহলে এখন সহজ হয়ে গেল বিষয়টা। তুমি যখন দেখবা সমান জিনিসকে একের বেশি শব্দ জোড়া দিচ্ছে, তখনই সেটা কনজাংশনাল ফ্রেজ। যেমন উই স্টাডি, উই স্টাডি হার্ড সো দ্যাট উই ক্যান গেট চান্স, উই ক্যান গেট চান্স। উই স্টাডি হার্ড সো দ্যাট উই ক্যান গেট চান্স। সো এখানে আমরা আন্ডারলাইন করব দ্যাট। আপনার ভয়েস মানে কি বলা আসতেছে বাড়ি গিয়ে বাড়িতে? বাইজে সবাই কি বাইজে বেজে পাচ্ছ? না স্যার। তাহলে আমার প্রবলেম নাকি? কেমন জানি বাড়ি দিতেছে। প্রবলেম এমনিতেই হতে পারে, নেটের প্রবলেম যে কারো যে কোনো সময় হতে পারে, এটা একটু মামুলি ব্যাপার। ওকে চলো, সো এই যে সো দ্যাট, যাতে আমরা চান্স পেতে পারি, আমরা স্টাডি হার্ড করি যাতে আমরা চান্স পেতে পারি। তো এখন বলো এই সো দ্যাটটা কি দুইটা সমান জিনিসকে যুক্ত করছে না অসমান? সমান। অবশ্যই সমানকে যুক্ত করেছে। এখন কয়টা শব্দ এই যুক্তকারী হিসেবে বসছি?
একটা না একের বেশি ওইটা বলো। একের বেশি, এই জন্য ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ, আর যদি একটা হইতো তাহলে কি হইতো? কনজাংশন। শুধু কনজাংশন। বুঝতে পেরেছি? জি এবার স্যার। শব্দকে যুক্ত করে দেখাই, শব্দকে যুক্ত করে দেখাই। ধরো রহিম as well as করিম। হ্যাঁ, as well as আর and সেম কথা। হ্যাঁ, থ্যাংক ইউ, ইজ মাই ফ্রেন্ড। তাহলে যদি এন্ড হইতো তখন হয়তো কনজাংশন, এখন যুক্ত করছে as well as, এখন কি বলো? কনজাংশনাল ফ্রেজ। ফ্রেজ। বুঝছি বিষয়টা? জি স্যার। তাহলে কনজাংশনাল ফ্রেজ আমি কিছু তোমাদেরকে বলি, যেমন ওই যে ইন কেসের নাম শুনছিল না? ইন কেস। হ্যাঁ, if এর পরিবর্তে বসে in case। তারপরে as soon as শুনছো না? no sooner had। No sooner had। তারপরে তোমরা ওই যে ওয়ার্ড এন্ড ফ্রেজের মধ্যে পড়তা না লেট অ্যালোন? জি স্যার। মানে মোটামুটি এই যুক্তকারী হিসেবে যখন তুমি প্রেপোজিশন বাদে মানে একের বেশি শব্দ থাকবে তখনই সেটা কনজাংশনাল ফ্রেজ। ক্লিয়ার? জি স্যার। স্যার instead of কি প্রিপোজিশন না? হ্যাঁ, সত্ত্বেও। অবশ্যই। স্যার instead কি সত্ত্বেও? না, ইনস্টিড অফ মানে পরিবর্তে। যেমন আমি ভুলে গেছি তোমার এটা কি যেন, সায়েন্সের তারা না কোন সাবজেক্টের পরিবর্তে কোন সাবজেক্ট নেই? ওই যে বায়োলজির পরিবর্তে ম্যাথমেটিক্যাল। হি টুক ম্যাথ ইনস্টিড instead অফ বায়োলজি। বানান ভুল হইছে। এস নাই না? হ্যাঁ। বায়োলজি। আবার এখানে ম্যাথ তো সাবজেক্ট, এমটা ক্যাপিটাল হবে। হ্যাঁ, ম্যাথ ইনস্টিড অফ। তাহলে তুমি তো নিজেই বুঝতে পারতেছো যে এখানে সমান জিনিসকে যুক্ত করছে না অসমান জিনিসকে? স্যার সমান। সমান স্যার। কি বলেন এগুলা? কি বলে এগুলা? এই হি টুক ম্যাথ, এটা পুরোটা একটা অংশ না? এটা 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 এখানে সাবজেক্ট ভার্ব আছে না এই অংশে? জি স্যার। এই অংশে কি আছে অফের পরে? না। না স্যার, অসমান অসমান। এই জন্য এটা প্রিপোজিশন। কিন্তু যদি ইনস্ট্যান্ট অফ টেকিং বায়োলজি দিতাম তাহলে কি সমান হইতো? জীবনও হইতো না। টেকিং কি ফাইনিট ভার্ব? না, নন ফাইনিট। এই পাশে তো ফাইনিট আছে। অসমান স্যার। আর তুমি যে টেকিং টেকিং বলতেছো, এই যে টেকিং টেকিং কি জেরান্ড না? দাঁড়াও দেখাচ্ছি, যে টেকিং টেকিং কি অফের পরে বসছে না প্রিপোজিশনের পরে? জি স্যার। তো প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, সেটা জেরান্ড না? হ্যাঁ, হ্যাঁ, তো মানে নাউন হয় প্রিপোজিশনের পর, তাই এটা জেরান। হ্যাঁ ভার্ব প্লাস আইএনজি জেরান্ডের কাজ করেছে। তো আর জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, এই তিনটেই তো নন ফাইনাইট, তাই না? হ্যাঁ। তাহলে মিললো না, মানে সমান হয় নাই, অসমান হয়েছে। ওকে ফাইন। লাস্ট লিখো হচ্ছে ইন্টারজেকশনাল। ইন্ট্রোজেকশনাল। এটা 7 নাম্বারটা, এটা শেষ লাস্টেরটা। হ্যাঁ, ইন্টারোজেকশনাল ফ্রেজ। এইটা পড়ার কোনো মানে নাই, আমি জাস্ট ডিরেক্ট ইয়া দেখায় রাখি ভাই। তোমরা ওই যে ইয়া বলো না, যে এটা কি যেন বলো, এটা মাই গুডনেস বলো না? হ্যাঁ, ও মাই গুডনেস। জি। হ্যালো, আচ্ছা, ইয়ে আছে না যে তোমার ও মাই কি যেন বলে, গোল্ডেন, ও মাই গোল্ডেন বেঙ্গল। হ্যাঁ, আমার সোনার বাংলা। হ্যাঁ, আই লাভ ইউ ভেরি মাচ, আই লাভ ইউ ভেরি মাচ, ভেরি মাচ। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে এটা কেন পড়াতে চাই না, এটা এক হচ্ছে জীবনে আসবে না, আর এক হচ্ছে তোমার এই ইন্টারজেকশন, এই যে ইন্টারজেকশনাল ফ্রেজ, এই চিহ্ন ছাড়া জীবনে বুঝতে পারে না, বুঝছো? এক্সক্লামেটরি সাইন।
মানে এটাকে বলা হয় নোট অফ কি জানো, নোট অফ এক্সক্লেমেশন সাইন। ওকে, মানে স্যার এই বাংলায় যেটাকে আমরা বলি আশ্চর্যবোধক বা বিস্ময়বোধক, নোট অফ এক্সক্লেমেশন সাইন, নোট অফ এক্সক্লেমেশন। এটা নোট অফ এক্সক্লেমেশন আর প্রশ্নবোধককে বলা হয় নোট অফ ইন্টারোগেশন, বুঝছি? জি স্যার। So, হ্যাঁ, এই চিহ্ন ছাড়া জীবনও এই প্রেস হতেই পারে না। তো এই চিহ্ন দেখলে তো যে কেউ বুঝেই ফেলবে ইন্টারন্যাশনাল প্রেস, তাই না? জি। হ্যাঁ, তবে আমরা যে একটু উদাহরণ দিয়ে রাখি, এই যে ধরো একটা আছে না, হোয়াট পিটি। হোয়াট এ পিটি। হ্যাঁ, হোয়াট এ পিটি দ্য ম্যান ইজ ডেড। কষ্টের ব্যাপার, লোকটা মৃত। তো হোয়াট এ পিটি কি প্রেস? ইন্টারজেকশনাল ফ্রেজ। হ্যাঁ, এখন এই চিহ্ন দেখলে তুমি দিতে হবে ইন্টারজেকশনাল প্রেস। এখন তুমি কত কিছু বলতে পারো। তুমি যদি অবাক হয়ে বলো, অনেক মানুষে আগে বলতো না ওএমজি, ওএমজি বলতো না, ওএমজি। ও মাই গড। তো ও মাই গড বলো, তাহলে এরপরে এই চিহ্ন দিলে হয়ে যাবে ইন্টারজেকশনাল প্রেস। আর কি যেন বলে, আরো তো কি কি যেন বলে, ওই যে বলে না, কি যেন বলে, হাউ হাউ ফানি বলে না? হুম, How funny. স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জও তো বলে। হাউ স্ট্রেঞ্জ। হ্যাঁ, হাউ স্ট্রেঞ্জ, থ্যাংক ইউ। এগুলোই হচ্ছে তোমার ইন্টারজেকশনাল প্রেস। ইয়েস, ফাইনালি উইদাউট দ্য এয়ার অফ ফ্যান আমরা একটা হিউজ টপিক শেষ করলাম, আলহামদুলিল্লাহ। আমরা এগুলো কিন্তু তোমরা সাথে সাথে রিভিশন করে ফেলবা। মানে আমি ইন দিস ওয়ে পড়াই, আমি কোনো মুখস্থ দিই না বা লং টাইম এগুলো পড়তে হয় না। আমার পড়াগুলো শর্ট টাইম পড়লেই হয়। মানে আমার মনে হয় প্রেসটা তুমি 15 মিনিট চোখ বোলালেই হয়ে যাবে, তাই না? জি স্যার। এরকমই। হ্যাঁ, সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আগে আমরা পার্সোস্পিসের ঝামেলা শেষ করব। হ্যাঁ স্যার আবার হ্যাঁ আগের ক্লাসে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্র্যাকটিস করেছিলেন না অনেকগুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো না, বেশ কিছুটা। জি স্যার, ওইখানে আর কি 6-7 মানে কয়েকটা আছে স্যার, এগুলার লেখি নাই আর কি, আনসার গুলা শুধু লিখছি। সবাই একটু চলো দেখি, সবাই একটু দেখে আসি, দাঁড়াও। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটু নজর বুলে আসি। এটা